সবাই রিসার্চার। জি ভাই। ভাই রিসার্চের প্রতি অনেক আগ্রহ ভাই। রিসার্চ নিয়ে কিছু একটা করতে চাই আর কি, এই কারণেই আর কি আজকে যুক্ত হয়েছি। আচ্ছা, আগ্রহ না থাকলে আসলে জিনিসটা করা যায় না, মানে অন্য সবাই করতেছে দেখে আমি করতেছি এরকমের যেন না হয় বিষয়টা। আমার যদি ওই জিনিসটা আগ্রহ থাকে, তো তাই তখনই আমার ওই জিনিসটা করা উচিত। আচ্ছা দেখো, আহ, যারা একদমই মানে আমি ধারণা করতেছি তোমরা একদমই রিসার্চ পেপার সম্পর্কে জানো না, যদি তোমাদের মধ্যে আমি দেখছি কয়েকজন রিসার্চ অলরেডি করতেছে। তাও আমি এই ধারণা করে যাচ্ছি যে তোমরা একদম কিছুই জানো না, হচ্ছে একদম বিগিনার ফেজে। সেই হিসাবে আমি তোমাদের জাস্ট প্রারম্ভিক কিছু ধারণা দিচ্ছি যে রিসার্চ পেপারটা আসলে কি। রিসার্চ পেপার হচ্ছে ধরো, তোমাদের অনেক ভুল ধারণা থাকতে পারে এরকমের যে আমি হচ্ছে জাস্ট নিউটনের মতো কিছু ল আবিষ্কার করব, অথবা আইনস্টাইনের মতো আমি কোয়ান্টাম তত্ত্ব ওগুলো আবিষ্কার করবো, থিওরি অফ রিলেটিভিটি। এগুলো হচ্ছে রিসার্চ। ওইরকমই না আসলে বিষয়টা। রিসার্চ হচ্ছে জাস্ট একজন প্রিভিয়াস রিসার্চারের নতুন কিছু, মানে উনি হচ্ছে কিছু গ্যাপ রাখছে এরকমই, বা উনি একটা কিছু ইনভেস্টিগেশন করে নাই, ওই জিনিসটা আমরা যদি করতে পারি, অথবা ওনার জিনিসটি আমরা যদি আরো ইমপ্রুভ ভাবে করতে পারি, ওটাও একটা রিসার্চ হতে পারে। আর এটা আরো ভালো বুঝবা হচ্ছে রিসার্চের কিছু আছে, গ্যাপ আছে। ওইটা আমি আসতেছি পরবর্তীতে, আগে দেখাই তোমাদের রিসার্চ পেপার সম্পর্কে। তোমরা যদি গুগলে সার্চ দাও, দিতে পারো সামনে যাদের ল্যাপটপ আছে, দেখবা টাইপস অফ রিসার্চ পেপার, দেখবা অনেক ধরনের রিসার্চ পেপার আসছে। কিন্তু আসলে বাস্তবিক অর্থে রিসার্চ পেপার তিন ধরনের। একটা হচ্ছে এই যে টেকনিক্যাল পেপার যেটাকে বলে, অর্থাৎ আমরা ইনভেস্টিগেশন করছি, অথবা এই যে আমরা এক্সপেরিমেন্ট করছি, অথবা সার্ভে করছি, অথবা ওই যে দুই তিন ধরনের রিসার্চ আছে, যেমন কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ। ওগুলো করার পরে আমরা হচ্ছে যে রেজাল্ট পাইছি, ওই রেজাল্ট অ্যানালাইসিস করার পরে আমরা যে রিপোর্টটা রাখছি ওটাকে বলা হচ্ছে টেকনিক্যাল পেপার, অথবা হচ্ছে রিসার্চ পেপার, যেটা আমরা সাধারণত রিসার্চ পেপার বলি। কিন্তু আরো একটা ধরনের আছে, ওটা হচ্ছে রিভিউ পেপার, অর্থাৎ এক্সিস্টিং ধরো 200-300 পেপার বা 50-60টা পেপার, ওইগুলোর ভিতরে যে একটা গ্যাপ লুকে আছে ওগুলা, অথবা ওগুলোর যে একটা সামারি। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেখাই, এইটারে বলা হচ্ছে টেকনিক্যাল পেপার অথবা রিসার্চ পেপার। দেখো এখানে কিন্তু কোনো কিছু বলে নাই, মানে এখানে উনি একটা জিনিস ইনভেস্টিগেশন করছে বা এক্সপেরিমেন্ট করছে, যে ব্লাড ক্যান্সার প্রেডিক্টিং ইউজিং লিউকেমিয়া মাইক্রো অ্যারে জিন ডাটা অ্যান্ড হাইব্রিড লজিস্টিক ভেক্টর ট্রিস মডেল। উনি হচ্ছে এই যে লিউকেমিয়া এটা নিয়ে কিছু একটা ইনভেস্টিগেশন করে তারপর হচ্ছে একটা প্রেডিক্টিভ বেস মডেল তৈরি করছে। এটা হচ্ছে ওনার ইনভেস্টিগেশনের মাধ্যমে তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে রিসার্চ পেপার বা টেকনিক্যাল পেপার। কিন্তু এটা দেখো, এখানে বলছে কি এ রিভিউ অফ দ্য কারেন্ট প্রোগ্রেস এন্ড অ্যাপ্লিকেশন অফ 3D প্রিন্টেড কংক্রিট। এইখানে এটার মানে হচ্ছে উনি কোনো কিছু ইনভেস্টিগেশন করে নাই মাঠ পর্যায়ে, বা হচ্ছে কোনো সার্ভে করে নাই, বা হচ্ছে আমরা যেরকম এক্সপেরিমেন্ট করি ল্যাবে ওরকম কোনো কিছু করে নাই। উনি জাস্ট কয়েকটা পেপার রিভিউ করছে। রিভিউ করে উনি একটা সামারি দিছে যে এই এই জিনিস পরবর্তীতে উনি একটা ফিউচার রিকমেন্ডেশন করছে, অথবা লিমিটেশন দেখাইছে যে প্রিভিয়াস এই এই লিমিটেশন আছে, এবং বলছে যে পরবর্তীতে ফিউচারে এই এই রিসার্চ করা যেতে পারে এটা নিয়ে, কয়েকটা পেপারের এই টপিকে, শুধু এই টপিকে। তো অনেকে ভাবতে পারো হয়তো তার তো রিভিউ পেপারই সহজ, কিন্তু আসলে রিভিউ পেপারটা হচ্ছে যখন আমরা অনেক মানে এই যে টেকনিক্যাল পেপার গুলো লিখতে লিখতে অনেক অভ্যস্ত হয়ে যাব, তখন হচ্ছে এই রিভিউ পেপারটা লেখে মূলত। কারণ এইটা পড়তে হলে এখানে দেখো সাইটেশনের সংখ্যা দেখায়। এখানে দেখো, আচ্ছা এটা সাইটেড বাই, এখানে রেফারেন্স 63টা যদিও দিছে, কিন্তু একটা রিভিউ পেপারে রেফারেন্স তোমার মিনিমাম 200টা পেপার, বা 200 পেপার ম্যাক্স হয়ে যায়, 100টা পেপার মিনিমাম তোমার পড়তে হবে বা ধারণা থাকতে হবে। তো একজন ইনিশিয়াল পর্যায়ে যারা হচ্ছে ধরো আমি বা তোমরা, তো 100টা পেপার, একটা পেপারই পড়া যায় না, তোমরা আমি দেখাবো পেপার করতে হয়, কিন্তু একটা পেপারই পড়তে অনেক টাইম লাগে। তো এখানে 100টা পেপার বা 50টা পেপার পড়াটা খুবই টাইম কনজিউমিং, যেটা আমাদের মতো যারা ইনিশিয়াল রিসার্চার তারা এটা করতে পারে না। এই জন্য রিভিউ পেপারটা করে হচ্ছে যখন আমাদের এরকমের কয়েকটা টেকনিক্যাল পেপার করার অভ্যাস হয়ে যাবে, আচ্ছা আমি বুঝি যে কোথায় কি আছে, তখন হচ্ছে আমি রিভিউ পেপারের দিকে যাবো। ইনিশিয়াল পর্যায়ে আমাদের টার্গেট হবে হচ্ছে টেকনিক্যাল পেপার। টেকনিক্যাল বলতে আমি বুঝাইতেছি যে ফিল্ড, যেমন হচ্ছে আমাদের সিভিল একটা টেকনিক্যাল ফিল্ড, ত্রিপলি একটা টেকনিক্যাল ফিল্ড, এরকম আরো অন্যান্য ফিল্ড আছে, ওগুলো বল টেকনিক্যাল পেপার বা রিসার্চ পেপার সাধারণত যেটা আমরা বলি। এইটা একটু ছোট হয়, রিভিউ পেপারটা একটু বড় হয় পেজে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো পেপারের সামারি থাকে, তো এই জন্য পেজটাও বড় হয়, রেফারেন্স গুলো অনেক বেশি থাকে, প্রায় 100+ রেফারেন্স থাকে। কিন্তু এই টেকনিক্যাল পেপারে রেফারেন্স কম থাকে,
এবং হচ্ছে পেপারটা একটু ছোট হয়। আরেক ধরনের পেপার আছে, ওইটা আমি দেখাই। কেউ কিছু না বুঝতে পারলে বলবা। এই দেখো, এটা কিন্তু সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এটা হচ্ছে জাস্ট এই যে রিভিউ পেপারটা আমি বললাম ওইটার একটু আপডেট ভার্সন। এখানে সিস্টেমেটিক শব্দটা কিন্তু অ্যাড করছে। এটাও কিন্তু রিভিউ পেপার, কিন্তু এটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। ওটা শুধু রিভিউ পেপার, এটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। অথবা এটা আরেকটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। এইটা দুইটা মানে একই টার্ম ধরতে গেলে, কিন্তু এই লিটারেচার রিভিউ আর মেটা অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য আছে। আমি এত ডিপে যাবো না, আমি জাস্ট তিনটা উদাহরণ তোমরা মনে রাখো, কেউ যদি নোট করতে চাও করতে পারো। পেপার কয় ধরনের? তিন ধরনের: টেকনিক্যাল পেপার, রিভিউ পেপার, আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। তিন ধরনের পেপার। সবচেয়ে সহজ মানে আমাদের মতো ইনিশিয়াল পর্যায়ে যারা আছে সবাই আমরা টেকনিক্যাল পেপার করি, অথবা পেপারও করি না। এই পেপার আমি বলতে বুঝাইতেছে হচ্ছে জার্নাল। আমরা পেপার করি না, যারা ইনিশিয়াল পর্যায়ে আছে তারা সাধারণত কনফারেন্স করে। যেমন হচ্ছে আমি যদি দেখাই, এই যে এগুলো হচ্ছে কনফারেন্স। এই যে ইন্টারন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স ইন বাংলাদেশ 2025-এ যেগুলো হয়েছে, এগুলো হচ্ছে কনফারেন্স। আমাদের মতো যারা ইনিশিয়াল পর্যায়ে, অর্থাৎ একদমই ধারণা নাই বা ধারণা হওয়া শুরু হয়েছে, তারা হচ্ছে কনফারেন্স করে। কনফারেন্স, দুই তিনটা কনফারেন্স করলে তখন হচ্ছে জার্নাল পর্যায়ে ওনার একটা অভিজ্ঞতা হয় যে হ্যাঁ, জার্নালটা এভাবে লেখা যায়। আচ্ছা, কেউ কি বলতে পারবো কনফারেন্স এবং জার্নালের মধ্যে বেসিক পার্থক্যটা কি? হ্যালো? হ্যাঁ, না ভাই, নতুন একবারে বুঝতে ওগুলা জানি না আর কি। আচ্ছা, আমি দেখাই। আচ্ছা, কনফারেন্স পেপার একটা ওপেন করে দেখাই, তোমাদের পার্থক্য সামনাসামনি দেখা যাবে। দেখো, এটা হচ্ছে পেপার। পেপারের আবার পেপার বা জার্নাল ধরতে পারো। তো এটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে কনফারেন্স। এটা হচ্ছে কনফারেন্স, এটা হচ্ছে জার্নাল। ভাই ভাই রিসার্চ পেপার আর জার্নালের মধ্যে কি পার্থক্য আছে? না, রিসার্চ পেপারই তো রিসার্চ পেপার। জার্নাল তো হচ্ছে ওয়েবসাইটটা। এই যে জার্নাল, এই যে ওয়েবসাইটটা দেখো, এই ওয়েবসাইটের নাম কি? নেচার.কম। এটা হচ্ছে জার্নাল বা আর রিসার্চ আর্টিকেল, যে এটা যেখানে তুমি পাবা। আর রিসার্চ পেপার তো এই পুরো লেখাটা। জিনিসটা তো দুই ধরনের। উম, ধরো, তুমি আমি তোমাকে সাধারণ হিসেবে বলাই যে, যেমন হচ্ছে এনসিটিভির একটা বই আছে না, ওই যে কি বলে, বোর্ড আছে না, 9-10 বই পাওয়া যায়। জি ভাই আছে। ওই এনসিটিভি, আচ্ছা, এনসিটিভি.কম ওয়েবসাইটটা হচ্ছে জার্নাল। আর ওই যে বই পাওয়া যায়, তুমি যে ডাউনলোড করতে পারো, ওগুলো হচ্ছে রিসার্চ পেপার। বইগুলো কেউ লিখছে না? জি ভাই লিখছি তো। কি ভাই একটা মাধ্যম আর কি, যে যে নিউজের মতো, যে ইন্ডিপেন্ডেন্স নিউজ টিউজ এরকম আর কি, জার্নাল আর কি বিষয়টা এমন। জার্নালটা হচ্ছে ওয়েবসাইট। বুঝছি এটা অঙ্ক। হচ্ছে আমি আর বিস্তার বলতেছি, দাঁড়াও। দেখো, এখানে হচ্ছে এই জার্নালটা কেন ওপেন করলাম। এটা হচ্ছে নেচারের নাম শোনার কথা, একদম যদি ফেসবুক চালাও শোনার কথা। এই যে জার্নালের কয়েক ধরনের ধরন আছে, যেমন হচ্ছে দুই তিন ধরনের ধরন আছে। এটাও লিখতে পারো, এটা কোথাও পাবা না। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড নলেজ। মানে আমি অনেক ঘাটাঘাটি করার পরে এগুলা বুঝতে পারছি। এটি তোমরা যখন ওই যে কিছুরে দেখলাম, আমি হচ্ছে সজীব বা আরো কয়েকজন দেখলাম রিসার্চ করে, ওরা হয়তো এটি এখন বুঝতে পারতেছে।
যেমন হচ্ছে জার্নাল হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, আরেকটা হচ্ছে হাইব্রিড। ওপেন অ্যাক্সেস বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। এই যে এখানে লেখা আছে ওপেন, দেখতেছো? জি ভাই দেখতেছি। এই ওপেন অ্যাক্সেস বলতে বোঝায় যে কেউ এই ওয়েবসাইটে আসলেই এটা ডাউনলোড করতে পারবে। এর জন্য কোনো কিছু টাকা বা কোনো পেমেন্ট বা ইনস্টিটিউশনাল ইমেইল আইডি কিছুই লাগবে না। এটা একদম ওপেন, যে কেউ ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। এটার জন্য যে অথর আছে, অর্থাৎ এই জিনিসটা ধরো আমি লিখছি, আমাকে পে করতে হবে যাতে তোমরা পড়তে পারো। বুঝতে পারছো? জি ভাই। কিন্তু এইটা দেখো, এই যে এটা দেখো, এখানে আমি কিন্তু এটা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবো না। দেখবে কোথাও ডাউনলোডের অপশন নাই এখানে। এইটা দেখো, এখানে কিন্তু লেখা আছে ভিউ পিডিএফ, মানে এটা আমি ডাউনলোড করতে পারবো। কিন্তু এইখানে কিন্তু কোনো অপশন নাই। তার মানে এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। পার্থক্য বুঝতে পারো নাই? জি ভাই পারতেছি। হ্যাঁ, আরেকটু রিলেটেবল করি। ওপেন অ্যাক্সেসে, অর্থাৎ এইখানে এই যে যে অথরটা আছে, ওনার নাম সম্ভবত মেঙ্গিস্ট। উনি করছে কি, এই পেপারটা সাবমিট হওয়ার পরে উনি জার্নালকে পে করছে যাতে ওনার এই পিডিএফটা, মানে ওনার এই বইটা বা পেপারটা যে কেউ যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে পড়তে পারে। এটা জার্নালকে উনি পে করছে, অর্থাৎ একটা অ্যামাউন্ট দিছে। অ্যামাউন্টটা অনেক বেশি, যেটা আমাদের পক্ষে হয়তো বিয়ার করা সম্ভব না, প্রায় ৩-৪ লাখ ৫ লাখ এরকম। তো এই পরিমাণ অর্থ ওনাকে জার্নালকে দিছে। এই জন্য জার্নাল এটাকে ওপেন করে দিছে, অর্থাৎ ওপেন অ্যাক্সেস, যে কেউ এটা ডাউনলোড করতে পারবে। কিন্তু এই যে এই অথর, যে ওনার নাম সম্ভবত ঝ্যাং, তো উনি এটা করে নাই। অর্থাৎ এইটা আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো না, কোথাও ডাউনলোড অপশন নাই। যদি আমাদের ইনস্টিটিউশন আমাদের কোনো ইমেল দেয়, যেটার মাধ্যমে ইনস্টিটিউশন হয়তো এটাকে পে করে, তখন আমরা এটা ডাউনলোড করতে পারবো। অর্থাৎ এটা ভিন্ন বিষয়। অর্থাৎ আমি যদি ওপেন অ্যাক্সেসে পেপার পাবলিশ করতে চাই, আমাকে জার্নালকে পে করতে হবে। কিন্তু সাবস্ক্রিপশন বেজে যে পড়বে, তাকে পে করতে হবে পেপারটা ডাউনলোড করার জন্য। একটা ধারণা পাইতেছো যে কি হইতেছে জিনিসটা? জি ভাই। তাহলে ভাই ওপেনে আর কি যে লাভ কি, মানে আমি যে ওপেন করতেছি বা ৩ লাখ টাকা দিতেছি ওপেন করার জন্য আরেকজন যাতে পড়তে পারে, তাহলে আমার লাভ কি আর কি? আমি যে আচ্ছা, আরেকজনকে এই পড়ার এই জন্য। লাভটা এই লাভটা হয় এইখানে দেখো। এখানে লেখছে কি দেখছো, সাইটেড বাই। অর্থাৎ তুমি যদি ওপেন করে দাও, অর্থাৎ দেখো আমি একটা যে পেপার লিখতেছি, আমার হচ্ছে সাইটেশন। সাইটেশন শব্দটা আমি পরিচিত না হলেও আমি বলবো। দেখো, অর্থাৎ তুমি একটা জিনিস লিখছো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমিও দিতে চাইতেছি যে হ্যাঁ, মন্ডল এই কথাটা বলছে। তো আমি এটা আমার পেপারে লিখতে চাইতেছি যে মন্ডল এই কথাটা বলছে। তো তোমার পেপারটা তো আমি পড়তেই পারতেছি না। যদি আমি পড়তেই না পারি, আমি কিভাবে তোমাকে সাইট করবো বা তোমার নাম মেনশন করব? এই জন্য তোমার নামটা বাদ দিয়ে আমি ওনার এখানে চলে গেলাম, যেটা আমি ইজিলি ডাউনলোড করতে পারি, ইজিলি পড়তে পারবো। তো আমি তোমার নামটা না লিখে ওনার নামটা লিখবো। অর্থাৎ ওনার সাইটেশনটা, অর্থাৎ ওনার নামটা বেশিবার মানুষ স্মরণ করবে, কারণ ওনার জিনিসটা ওপেনলি আছে। অর্থাৎ ওনার সাইটেশন বাড়বে। এটা আসলে আমাদের মধ্যে, যেমন হচ্ছে আমি যেটা পাবলিশ করছি ওইখানে কিন্তু আমারটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। কারণ আমাদের যারা স্টুডেন্ট পর্যায়ে আছে, আমাদের ফোকাস কিন্তু সাইটেশন না। আমাদের পেপার হচ্ছে, আমাদের ফোকাস হচ্ছে একটা ভালো Q1 Q2 Q4 এগুলো সম্পর্কে বলবো তোমাদের। তো এরকম একটা টপ জার্নালে আমাদের পাবলিশ হলেই হয়েছে। আমাদের তো যে পড়তে হবে, অনেক সাইটেশন হতে হবে, এটা আমাদের মূল ফোকাস থাকে না। আমাদের হচ্ছে Q1 বা একটা টপ জার্নালে হলেই হয়েছে। যাদের পড়া দরকার তারা ইনস্টিটিউশনে ইমেল দিয়ে পড়তে পারে। কিন্তু এটা করে কারা? এটা করে যারা হচ্ছে প্রফেসর আছে, মানে যাদের হচ্ছে সাইটেশন দরকার। যেমন হচ্ছে ধরো আমি একটু গুগল স্কলার দেখাই। উম, আচ্ছা, র্যান্ডমলি একটা নাম দিই, ধরো আহ আচ্ছা, সাব্বির, ধরো র্যান্ডমলি একটা নাম দিচ্ছি। এই দেখো, এখানে এই যে লিখছে না, এই যে সাইটেড বাই, এই যে সাইটেশন 566, অর্থাৎ ওনাকে 566 বার ওনার পেপার গুলাকে কেউ নিজের পেপারে লিখছে যে হ্যাঁ, এই যে সাব্বির ভাই এটা বলছে, সাব্বির ভাই ওটা বলছে। এটা 564 জন এটা বলছে। তো এটা ওনার, মানে এটা দরকার কাদের, যারা হচ্ছে প্রফেসর লেভেলে আছে। যত বেশি সাইটেশন হবে, তত ধরো তোমাকে একজন ভ্যালুয়েবল রিসার্চার হিসেবে গণ্য করা হবে। যেমন এমনও রিসার্চ, এমনও ইয়ে আছে, এমনও মানুষ
জি ভাই জি ভাই আছে ভাই। নেট তো আমার আছে, সবার তো থাকার আছে কথা, ভাই, সবাই আছে ভাই, আছে। সবাই এক নেটই তো চালায়। আচ্ছা দেখো এখানে এই যে এখানে একটা জার্নাল ফাইন্ডের অপশন থাকে, এটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে তুমি সার্চ করতে পারো, এটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে করতে পারো। তো এটা আপাতত তোমাদের দরকার নেই, আমি যদি দেখাচ্ছি জার্নাল কয় ধরনের। এখানে দেখো, এখানে এই যে ইনফরমেটিভ চ্যানেল, এটা কিন্তু একটা জার্নাল। জার্নাল বলতে কি বুঝেছিলাম, এটা একটা বুক টাইপ, মানে একটা ওয়েবসাইট টাইপ, যেখানে হচ্ছে তোমার পেপারটা পাবলিশ হবে। এখানে এটা লেখা আছে ওপেন অ্যাক্সেস, তার মানে এখানে সাবমিট করতে হলে তোমার হচ্ছে $2000 পে করতে হবে, অর্থাৎ মিনিমাম প্রায় 2 লাখ প্লাস। তো পে করতে হবে এটা পাবলিশ করতে হলে। আর এখানে কিছু স্কোর থাকে, এগুলা একটু আপাতত জানার দরকার নেই, কারণ অনেক কিছু কভার করতে হবে। তাও বলি জাস্ট, সাইট স্কোর অন্য জিনিস, এটা জানার দরকার নেই। ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা টার্ম আছে, যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর, এই যে সাইট স্কোরটাও যত বেশি হবে তত হচ্ছে ওইটা হাই র্যাঙ্কিং জানা। আর এই টাইম অফ ফার্স্ট ডিসিশন মানে কি, অর্থাৎ তুমি যদি জানা সাবমিট করো 9 দিনের মধ্যে ওনারা জানাবে তোমার এটা কি অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে। আর অ্যাকসেপ্টেন্স হচ্ছে এই যে 9 দিন পরে যখন ওনারা বলে হ্যাঁ ঠিক আছে, তখন হচ্ছে এটা উইথ এডিটরের কাছে চলে যায়। তখন হচ্ছে যে প্রায় 2-3 মাস, 3 মাস, 4 মাস বা 6 মাসের মতো সময় লাগে তোমার জার্নালটাকে, তোমার পেপারটাকে রিভিউ করার জন্য। তারপর হচ্ছে ধরো 85 দিন পরে এটা অ্যাকসেপ্ট হয়। মানে ধরো তুমি এখন হচ্ছে এপ্রিল মাস চলে, তুমি যদি এখন সাবমিট করো আর এটা যদি অ্যাকসেপ্ট হয়ও, তুমি এটা জুলাইয়ের পরের মাস, এর পরে মানে জানতে পারবা। অনেক দেরি লাগে যদি তুমি Q1 এ পাবলিশ করো। আর কনফারেন্সের ডেট থাকে, যেমন এই দেখো এটা আমি কনফারেন্সের ওয়েবসাইটে আসছি না, এখানে কিন্তু বলছে যে 21 এপ্রিল এই কনফারেন্সটা হবে। অর্থাৎ যদি ঘূর্ণিঝড়ও হয়ে যায়, ওটা ঘূর্ণিঝড় হলে হয়তো বন্ধ হতে পারে, কিন্তু যত যাই হোক 21 তারিখ এটা হবেই। অর্থাৎ 21 তারিখে তোমার পেপারটা এখানে প্রেজেন্ট করতে হবে, এবং হচ্ছে ওনারা একটা নির্দিষ্ট ডেট দিবে, এই ডেটেই সবগুলো পাবলিশ হয়ে যাবে। তো এই কনফারেন্সে একটা সুবিধা আছে যে একটা নির্দিষ্ট ডেট জানা যায় যে এই ডেটে আমার এটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু এই জার্নালের কথা যেটা বললাম, তুমি যে কোনো টাইমে এখানে সাবমিট করতে পারো, কিন্তু কনফারেন্স তুমি যে কোনো টাইমে করতে পারবে না। এটা একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন 21 এপ্রিলের পরে যদি তুমি এটা সাবমিট করতে চাও পারবে না। কিন্তু এখানে তুমি 24 আওয়ার যে কোনো সময়, একদম বছরের শেষে, মাঝখানে, শুরুতে, যে কোনো সময় এইসব জার্নালে পাবলিশ করতে পারো। মানে জার্নালটা আহ কোনো কিছু নিয়ম বেঁধে দেয় না যে এই সময়ের ভিতরে তোমার পাবলিশ করতে হবে। তুমি রাত 1টায় করতে পারো, অথবা সকালেও করতে পারো, অথবা জানুয়ারি মাসে করতে পারো, ফেব্রুয়ারি মাসে করতে পারো, নো ম্যাটার। কিন্তু এই যে কনফারেন্সের বেলায় একটা নির্দিষ্ট ডেট থাকে। যেমন আমি একটা ওপেন করি, আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা একটু হোল্ড করো। এই যে এখানে একটা কনফারেন্স আছে, আমি কনফারেন্সের একদম ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে লেখা থাকে যে কত তারিখের ভিতরে এটা তোমার সাবমিট করতে হবে। যেমন হচ্ছে এই দেখো, এখানে হচ্ছে 1st to 2nd মে, অর্থাৎ এই পরের মাসের প্রথম দিকে এটা তোমার সাবমিট করতে হবে, এরপরে আর এটা সাবমিশন নেবে না। আহ এইখানে দেখো কিছু ডেট দেওয়া থাকে এই যে শেষের দিকে, অর্থাৎ হচ্ছে প্রি রেজিস্ট্রেশন ডেডলাইন, পেপার সাবমিশন ডেডলাইন, ফাইনাল রেজিস্ট্রেশন ডেডলাইন, ডেট অফ কনফারেন্স। শুধু কনফারেন্স নিয়ে একটা আলাদা সেশন নেওয়া যায়। তো যেহেতু অনেক কিছু, জাস্ট আমি সম্পূর্ণ এই সম্পর্কে তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমাকে বলছিল এই মনে। তো জাস্ট এই জন্য জাস্ট ধারণা দেওয়ার জন্য বলতেছি যে এগুলো একটা নির্দিষ্ট ডেট থাকে। কিন্তু এইখানে দেখবা যে ওই যে আমি জার্নালে ঢুকি, এখানে কোনো ডেট থাকবে না। এখানে বলবে কি আপনি সব যে সাবমিট ইউর আর্টিকেল, আমি যদি সাবমিট ইউর আর্টিকেল দিই, যে কোনো সময় এটা সাবমিট করতে পারবো আমি। এখানে কোনো থাকে না। শুধু এখানে সমস্যা কি হয়, এখানে অনেক সময় লাগে। দেখো 86 দিন মানে কিন্তু প্রায় 3 মাসের কাছাকাছি, তো অনেক সময় লাগে। এটা একটা সময়। কিন্তু এইখানে যখন তুমি কনফারেন্স করবে, কনফারেন্সে দেখবা এই জিনিসটা, এই সময়টা খুবই কম। আহ দেখো এখন বর্তমানে এপ্রিল চলতেছে, অর্থাৎ এখানে দেখো এই যে তুমি এপ্রিল মাসে সাবমিট করবা, আর মে মাসের মধ্যে তোমার পেপারটা রেডি হয়ে যায়, জাস্ট 1-2 মাস সময়। কিন্তু ওই ক্ষেত্রে তোমার 6 মাসের মতো সময় চলে যাবে যে তুমি পেপারটা দেখার জন্য, মানে পাবলিশ হওয়ার জন্য। পার্থক্য কি বুঝতে পারছো হালকা? আরো কিন্তু পার্থক্য আছে। আচ্ছা এক দুজন রেসপন্স জি করো। ভাই বুঝতে পারছি। আচ্ছা জি ভাই বুঝতে এখানে পারছি। দেখো, এই যে এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, অর্থাৎ আমরা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে, আমি সবাইদের যারা পাবলিশ করার ইচ্ছা আছে তাদের বলে রাখি,
আমরা ইনিশিয়াল পর্যায়ে কখনো ওপেন অ্যাক্সেসে করব না। যদি কারো বাবা মার অনেক টাকা থাকে বা হচ্ছে কোনো থাকে, লিঙ্ক আপ থাকে যে উনি এটা পে করতে পারবে, তখন এটা করতে পারো। কিন্তু সচরাচর আমাদের থাকে না, তো এই জিনিসটা আমরা করি না। আমরা কি খুঁজি, আমরা হচ্ছে দেখবো যে কোনটা সাবস্ক্রিপশন বেস, অর্থাৎ এখানে ওপেন অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস, এগুলো সব ওপেন অ্যাক্সেস। এখানে আমি এটা এখানে অপশন আছে, ধরো এখানে লেখা আছে জার্নাল দ্যাট অফার গোলস আর এটা করে দিই, আনচেক অ্যাক্সেস রিজাল্ট। এখানে মানে সবই ওপেন অ্যাক্সেস জার্নাল। আমি তোমাদের একটা জার্নাল দেখাই, এইটাই যেটা ওপেন করছিলাম না, এটাই দেখো। এই জার্নালটা ঢুকি, কেমনে ঢুকবা, এখানে জাস্ট ক্লিক করবা। এই দেখো সাপোর্ট ওপেন অ্যাক্সেস মানে এটা হচ্ছে হাইব্রিড, অর্থাৎ তুমি যদি এনাকে টাকা দাও ও তোমাকে ওপেন অ্যাক্সেসও পাবলিশ করে দেবে। সাপোর্টস বলছে মানে এটা আসলে সাবস্ক্রিপশন বেস, কিন্তু তুমি যদি একে টাকা দাও তখন এটা ওপেন অ্যাক্সেসও সাপোর্ট করবে। অর্থাৎ এখানে দেখো কোনো এই যে এই টাকাটা তখনই দিতে হবে যখন তুমি চাইবা, মানে অনেক সময় নিজের অথর চায় যে আমি এটা করবো, কিন্তু এই দেখো সাবস্ক্রিপশন বেস যখন বলছে, এই যে এখানেই পার্থক্যটা লেখা আছে, ওপেন অ্যাক্সেস সাবস্ক্রিপশন। যদি তুমি ওপেন অ্যাক্সেস পাবলিশ করতে চাও তোমাকে $4000 পে করতে হবে। আর যদি তুমি সাবস্ক্রিপশন করতে চাও, নো পাবলিকেশন ফি চার্জ টু দ্য অথর্স, মানে আমাকে, মানে আমরা যারা পাবলিশ করব তাদের কোনো চার্জ লাগবে না। আর যারা পাবলিশ আর্টিকেলটা পড়তে চাইবে তাদের টাকা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা মেজর পার্থক্য আছে হচ্ছে এখানে, দেখবা হচ্ছে এই যে কনফারেন্সের এখানে একটা দিয়ে দেয়। আমি যদি এখানে এখানে দিছে কোথাও একটা, অত বিস্তারিত দেখলাম না। এখানে যদি আমি সাবমিশনে যাই, ওনারা একটা টেমপ্লেট দিয়ে দেয়, এই টেমপ্লেটে তোমার এটা সাবমিট করতে হয়। ওনাদের ওনাদের একটা লিঙ্ক থাকে, এই যে সাবমিটের একটা লিঙ্ক থাকে, ওইখানে সাবমিট করতে হয়। আর এই জার্নালের বিষয়টা, এখানে একটা স্ট্যান্ডার্ডই থাকে যে সব জার্নালে সেম হয়। যেমন আমি যদি এখানে সাবমিট ইওর আর্টিকেলে দেখাই, সব জার্নালে মানে এলজিবিআর সব জার্নালে সাবমিট প্রসেসটা প্রায় সেম। কিন্তু কনফারেন্সে এক একটা এক এক রকম, যেমন কনফারেন্সের আছে, ভিন্নতা আছে, আইটিপি কনফারেন্স, তারপর হচ্ছে এই যে স্কোপাস ইন্ডিয়াস কিছু কনফারেন্স আছে, ওগুলোর জন্য আলাদা আলাদা আছে, টেমপ্লেট আছে। কিন্তু এইদিকে জার্নালের প্রায় সব টেমপ্লেট সেম, প্রায় সেম। এখানে তোমাকে এডিটোরিয়াল ম্যানেজারে নিয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইট থাকে এডিটোরিয়াল ম্যানেজার। তুমি যে জার্নালেই যাও না কেন, এই দেখো আমি ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জে আসছি না, তাও কিন্তু এডিটোরিয়াল ম্যানেজারে আসছে। আমি অন্য একটা চ্যানেলে চলে যাই, আমি কম্পোজিটে সাবমিট করতে চাইতেছি, তাও দেখবে এই যে এডিটোরিয়াল ম্যানেজারেই চলে যাবে। মানে জার্নালের জিনিসটা অনেক ব্রড। এই যতগুলো এলজিবিআর জার্নাল আছে সব হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজারের মাধ্যমে সাবমিট হয়, তো এই জন্য প্রায় সেম থাকে। কিন্তু এই যে কনফারেন্স গুলো হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা ইউনিভার্সিটি বা একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ফান্ডে, মানে কেউ একটা ইন্ডিভিজুয়াল কেউ আয়োজন করে, তো তখন এটা হচ্ছে একটা টেমপ্লেট থাকে। বুঝতে পারছো? আর একটা হচ্ছে মেজর যেটা থাকে ওটা হচ্ছে পেজ লিমিট থাকে, অর্থাৎ তোমার এখানে 9 থেকে 10 পেজের ভিতরে তোমার এই কনফারেন্সটা লিখতে হয়। কিন্তু এইখানে এই যে জার্নালের বিষয়ে কোনো পেজ লিমিট আমি দেখি নাই, তাও হয়তো 60-70 থাকতে পারে। যেমন আমাদের যেটা, এটা হচ্ছে আমরা 50 পেজে সাবমিট করছিলাম, তো সমস্যা হয় না, 60 পেজও করা যাবে। কিন্তু 50 পেজ কিন্তু অনেক। এটা তুমি কনফারেন্সে কখনো 50 পেজ দিলে নেবে না, কনফারেন্সে ওখানে উল্লেখ করে দেয় যে সর্বোচ্চ 10 পেজ বা 8 পেজ এরকমের হতে হবে, এর বেশি হলে নেবে না। কিন্তু জার্নালে এই সুবিধাটা আছে যে তুমি যতই ব্রড লেখো সমস্যা নেই, ওনারা পরে মেনশন করে দিবে যে আপনি হয়তো এই লাইনটা কমাতে পারেন বা এই লাইনটা করেন, এরকম একটা আছে। তো জার্নাল সম্পর্কে বলতে গেলে অনেক হয়ে যাবে, এত বিস্তারিত না বলি, আমরা রিসার্চ পেপারে চলে যাই। যেমন এই যে এখানে আসে একটা রিসার্চ পেপার কিভাবে দেখবো। আচ্ছা, কেউ কিছু বলতেছো? ভাই জার্নাল তো 3 ধরনের বলছিলেন, ওপেন অ্যাক্সেস, সাবস্ক্রিপশন বেস, একটা জন্য কি বললেন? হাইব্রিড, হাইব্রিড দুইটাই সাপোর্ট করে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে একটা জার্নাল ওপেন, মানে একটা পেপার ওপেন করার পরে, জার্নাল আর রিসার্চ পেপার কিন্তু আলাদা। একটা রিসার্চ পেপার ওপেন করার পরে এখানে প্রথম যেটা থাকে ওটা হচ্ছে টাইটেল। একদম প্রথমে যেটা থাকে ওটা হচ্ছে জার্নালটার নাম, সায়েন্টিফিক রিপোর্টস। তারপরে যেটা থাকে ওটা হচ্ছে টাইটেল।
এখানে হচ্ছে এগুলোকে বলে অথর এফিলিয়েশনস, অর্থাৎ এই অথরটার নাম কি, কোথায় থাকে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে সবকিছু থাকে। এই যে 1-6 দিছে না, এই 1-6 মানে হচ্ছে এই অথরটা 1 নম্বরে আছে, 6 নম্বরে আছে। এই 1-6 কই পাবা? এই 1-6 নিচে আছে। 1 নম্বর মানে কি, স্কুল অফ কম্পিউটিং ইনফরমেশনে উনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন হয়তো স্টুডেন্ট বা টিচার, বলে নাই। আর হচ্ছে 6 নম্বর, 6 নম্বর হচ্ছে এই যে 6 নম্বর যেটা, এই যে হয়তো সাউথ কোরিয়ার এটা। তো অর্থাৎ উনি 2 জায়গায় আছে। যেমন আমি যদি দেই, আহ, ধরো আমি হচ্ছে এই যে একটা ইনস্টিটিউশনে আছি, বাংলাদেশ ইনোভেটিভ অ্যান্ড বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ। তো আমি যদি দিতে চাই আমি 2টা দিতে পারবো, একটা হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, আর একটা হচ্ছে ওইটা। তো আমার কাছে অপশন আছে, অনেকে 3টাও দেয়, কারণ উনি 3 জায়গায় কাজ করে। এরকম অপশন মানে ইচ্ছা করলে দেওয়া যায়। তারপরে এই যে 1-6 এগুলো তো বুঝতেছো। তারপরে এই দেখবা কি কিছু মানুষের উপরে এই যে ইমেল থাকে অথবা স্টার থাকে। স্টার বলতে বোঝায় হচ্ছে উনি করসপন্ডিং অথর। বুঝো নাই সম্ভবত করসপন্ডিং অথর বলতে কি বুঝাইছি। এটা দেখো, এইখানে দেখো, এখানে কিন্তু 2জন অথর। অথর মানে একজন যে প্রথম আছে উনি হচ্ছে অথর, পরের জন হচ্ছে কো অথর। কো মানে সহযোগী, কো অথর। এখানে দেখো এই যে ওনার আগে হ্যাশ আছে, একটা স্টার আছে, এটা কি বলে, স্টার না? স্টার চিহ্নিত যে স্টারটা, আর ওনার নামের আগে কিন্তু কোনো স্টার নেই। স্টার থাকা মানে হচ্ছে উনি জার্নালটায় মানে কনফারেন্সে উনি জিনিসটা সাবমিট করছে। বুঝতে পারতেছো? ওনাকে বলে করসপন্ডিং অথর। মানে অথর আর ওটাতে আলাদা, যে মানে যে ছাড়ে তার তার কি তার উপরে না না, স্টার যে দেওয়া কেউ যে থাকে? কেউ যে কেউ করসপন্ডিং অথর হতে পারে। অর্থাৎ এই দেখো এখানে অনেকগুলো অনেকগুলো আছে না। এই যে এখানে কিন্তু অনেকজন অথর আছে। এই যে উনি ফার্স্ট অথর, উনি সেকেন্ড অথর, উনি থার্ড অথর, উনি ফোর্থ অথর, উনি ফাইভ অথর, উনি সিক্স অথর। আমি যে কেউ করসপন্ডিং অথর হতে পারে। অর্থাৎ আমি আর তোমরা কয়েকজন মিলে ধরো একটা কাজ করছি, এটা আমিও সাবমিট করতে পারি, তোমরাও সাবমিট করতে পারো। কেউ মানে কোনো বাধা নেই। যে সাবমিট করবে সে হচ্ছে করসপন্ডিং অথর। এটা হচ্ছে জাস্ট, এটা ফ্যাক্ট। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আর যে ফার্স্টে থাকে ওনার হচ্ছে ভ্যালুটা একটু বেশি থাকে, তারপর সেকেন্ডের একটু ভ্যালু থাকে, থার্ড এর একটু ভ্যালু থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। কারণ হচ্ছে ধরো জিনিসটা ওনারাও বুঝে যে একজন মানুষ এত কাজ করে নাই, কংক্রিটের কাজগুলো অনেক সময় লাগে, অথবা যেগুলো সার্ভে বেস, অর্থাৎ অনেক জায়গায় জায়গায় যে সার্ভে করতে হয় ওইসবে অনেক মানুষ থাকে। কিন্তু সাধারণ ধরো যেগুলো হচ্ছে এই যে ইনভারমেন্টাল রিসার্চ, অথবা হচ্ছে সাধারণ যেগুলো হচ্ছে বেশি মানুষ লাগে না, ওখানে দেখবো 2-3 জন থাকে। তো বেশি মানুষ দেওয়াটা ভালো না, জাস্ট 3জনই হচ্ছে মূল থাকে, এই 3জন মূলত মূল। কারণ ওনার হচ্ছে এই উনি ফার্স্ট অথর মানে কি বুঝাইতেছে, তার মানে ওভারঅল যে রিসার্চ পেপার আইডিয়াটা এটা ছিল ওনার। তারপরে কি এটা হচ্ছে ওনাকে সাহায্য করছে সবচেয়ে বেশি, মানে ফার্স্ট অথরের পরে সবচেয়ে বেশি কাজ কি করছে, এই যে রুস্তম ভাই করছে। তারপরে হচ্ছে এই যে ওয়াজদি উনি করছে। তারপরে এনাদের কন্ট্রিবিউশন একটু লেস। ঠিক আছে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে পুরো পেপারটা একটা সামারি। অর্থাৎ আমি ধরো আমার হচ্ছে এই পেপারটার কোনো একটা সাইটেশন বা কোনো একটা ইনফরমেশন দরকার, তো আমি পুরো পেপারটা তো পড়বো না, আমার তো এত টাইম নেই এখানে 15টা পেজ পড়া। আমি জাস্ট সামারিটা পড়বো। যেমন হচ্ছে যে আমরা সামারি লিখতাম, একটা বড় দেওয়া থাকতো, আমরা জাস্ট 3 লাইনে লিখতাম। তো ওই রকমের বিষয়টা এখানে 15 পেজটাকে এইখানে 250 ওয়ার্ডের ভিতরে আনতে হয়। এটা হচ্ছে 250 ওয়ার্ডের একটা লিমিট থাকে অ্যাবস্ট্রাক্টে। তারপর হচ্ছে যে অথর অ্যাফিলিয়েশন থাকে। আর এই যে ডিওআই, এটা মানে হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে দেখবে এটা থাকে। একটা জিনিস বলে দিই, আচ্ছা এখানে যেহেতু এটা বলছি, আর একটা জিনিস বলা উচিত। দেখো এই যে জার্নাল তো বললাম অনেক ধরনের, আরেকটা জার্নাল আছে যেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যেমন হচ্ছে এই বেলস লিস্ট দেখতেছো না, যে বেলস লিস্ট, এটা হচ্ছে একটা ইনস্টিটিউশন বা হচ্ছে একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে যত ধরনের প্রিডিটরি জার্নাল। প্রিডিটরি মানে কি বুঝতেছো? ধরো চিন্তা করো এরকমের কুমির তোমার জার্নালটা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে এরকমের। আহ আরেকটু উদাহরণ দেই, যে ধরো তুমি প্রিডিটরি জার্নালে তুমি সাবমিট করলা, তো জিনিসটা তুমি ভাবতেছো যে তুমি ভালো করছো, কিন্তু আসলে জিনিসটা ভালো না। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, যে তুমি স্টুডেন্ট লাইফে 2-3 জায়গায় চুরি করছো, ওইটা তুমি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দিয়ে দিছো। জিনিসটা যে তোমাকে যে চাকরি দেবে সে অবশ্যই ভালো হিসেবে নেবে না। তুমি যদি ভাবতেছো এটা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি তো কোনো কাজ করছি, চুরি তো কাজ, তাই না? কিন্তু জিনিসটা আসলে এরকম না। তুমি চুরি করছো,
এটা আবার তুমি জানাইতেছো, অর্থাৎ তো আসলে তোমার কোনো লাভই হইতেছে না। এই জন্য এই পিরিয়ড জার্নাল থেকে বেঁচে থাকতে হবে। পিরিয়ড জার্নালের এখানে অনেক লিস্ট আছে, একদম নাম্বারিং থেকে একদম XYZ পর্যন্ত আছে অনেকগুলা, এই যে WZ আরো আছে। যখনই দেখবা যে কোনো জার্নাল সম্পর্কে সন্দেহ হয়, এখানে এসে জাস্ট সাবমিট করবা। যেমন আমি তোমার একটা দেখাই, সবচেয়ে বেশি পিরিটরি হয় হচ্ছে ইন্ডিয়ান জার্নাল গুলা। ইন্ডিয়ান জার্নালে সাবমিট করার কোনো দরকার নাই। ওই যে এলজিবিআর, তারপর হচ্ছে কনফারেন্স গুলো আবার পিরিটরি হয় না, কিন্তু ইন্ডিয়ান যেসব জার্নাল ওগুলো বেশিরভাগই পিরিটরি হয়। যেমন আমি এটা তোমার দেখাই, আহ, এই দেখো এখানে কয়েকটা পেপার আসছে। আমি ধরতে পারবো যে কোনটা পিরিটরি, কিন্তু তোমাদের একটু কষ্ট হবে। কিন্তু আমি চাই যে তোমরা রিসার্চ পেপার লেখার মানে সাবমিট করার আগে অবশ্যই ধারণা রাখো কোনটা কি। অর্থাৎ তুমি এটা পিডিটরি জার্নালে সাবমিট করার চেয়ে এটা কনফারেন্সে জার্নাল পাবলিশ করা খুব ভালো। কারণ ওটা তুমি তোমার সিভিতে অ্যাড করতে পারবা। কিন্তু যদি পিডিটরিতে সাবমিট করে ওটা যদি পাবলিশ করো, মানে সিভিতে অ্যাড করো, তো ওইটা হবে এরকমের চুরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দেওয়ার মতো। অর্থাৎ এটা আরো নেগেটিভ এফেক্ট আসবে। তো আমি এই যে দেখো, এই যে সবচেয়ে হাই মানে যেখানে পেপার পাবলিশ হলে জিনিসটা অনেক ভ্যালুয়েবল হয়, সেটা হচ্ছে সায়েন্স ডিরেক্ট। এটা হচ্ছে এলজিবিআর। কিছু আছে ফেমাস, আচ্ছা ওটাও দেখাই ফেমাস যেগুলো। যেমন হচ্ছে এখানে সার্চ দিবা, আচ্ছা এটা বুক আসছে। এই দেখো স্প্রিঞ্জার নেচার, এসডিবিআর, উইলি, টেইলর ফ্রান্সিস, তারপর আইটিপলি, এই যে এমডিপিআই, তারপরে এই যে ফ্রন্টিয়ার্স। এগুলো হচ্ছে এইখানে, এগুলো যেখানে দেখবা তার মানে ভাববা এগুলো হচ্ছে টপ জার্নাল। অর্থাৎ ওই যে এলজিবিআর যেটা, এটা কিন্তু এই যে সায়েন্স ডিরেক্টর। এই যে এই চিহ্নটা দেখো, ই মানে কিন্তু এলজিবিআর। এই যে এই চিহ্নটা হচ্ছে এলজিবিআর। আবার স্পিনজারের নিচে দেখবো কিছু পেপার আছে, ওইখানে আমরা সাবমিট করার চেষ্টা করবো। আমরা হচ্ছে বেলস লিস্টে চেক করবো যে এটা কোনো পেরিটরি জার্নাল কিনা। এর চেয়ে আমরা যদি যদি আরো একটা পেরিটরি জার্নালে তোমার পাবলিশ করে আরো লাভ নাই, যেমন হচ্ছে এখানে তোমার টাকা দিতে হয়। দেখবো হচ্ছে 3-4 হাজার টাকা তোমার দিতে হয় পাবলিশ করার জন্য। তো এই 3-4 হাজার টাকা তোমার পুরোই লস। দেখবা অনেকে বলবে যে তুমি আমাকে 3,000 টাকা দাও, তোমার জার্নালটা পাবলিশ করে দিতেছি। এই এরকমের এরকমের ফাঁদে যেন তোমরা পা না দাও, সেজন্য এটা বলা। দেখবে এটা তোমরা যখনই করবা, অনেক জায়গায় অনেক স্যাররাই বলে যে ইতিহাস দাও, বা তোমাদের এটা খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবা, একমাত্র তাড়াতাড়ি পাবলিশ হয় হচ্ছে কনফারেন্সে। যখনই কেউ বলবে কোনো জার্নালে তোমার জাস্ট 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে, তখনই বুঝে নেবো এটা প্রেডিটরি বা হচ্ছে ওইখানে কোনো একটা ভেজাল আছে। যে এত, কারণ 1 মাসের মধ্যে জীবনেও জার্নালে পাবলিশ হয় না। কারণ জার্নাল ওই জিনিসটা তোমার রিভিউ করে, 2জন রিভিউয়ার থাকে, ওই জিনিসটা পড়ে, পরে তোমাকে বলে যে মন্ডল বা ইমন তোমাদের এখানে ভুল হয়েছে, এই জিনিসটা রিভিশন করে কারেকশন করে তারপর আবার সাবমিট করো। জার্নাল এটার জন্য অনেক সময় নেয়, 3-4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের সময় নেয়। কিন্তু সেখানে কেউ যদি বলে যে আমি জাস্ট 1 মাসের ভিতরে তোমাকে পেপার পাবলিশ করে দেবো, তো অবশ্যই এখানে ভেজাল আছে। যারা একটু বুদ্ধিমান এগুলো তো বোঝার কথা। এই জন্য জাস্ট বললাম, কারণ যেহেতু তোমরা হবে 6 সেমিস্টার আছো, যখন 6 না সরি কততে আছো, 4-এ না, 4-এ আসো, যখন দেখবো 6-7-এ উঠছো, তখন এগুলো দেখবো আশেপাশে অনেকজন বলতেছে আমাকে টাকা দিলে তোমাকে পাবলিশ করে দেবো। তো দেখবা যে 3-4 হাজার টাকা কিন্তু আসলে পাবলিশ হয় না, $3-4 হাজার পাবলিশ হয়। যদি কেউ 3-4 হাজার বলে বা 10,000 বলে, 20,000 বলে, তাও বুঝবো ওগুলো ফেক। ওগুলো তো অবশ্যই পাবলিশ করবা না। আচ্ছা, প্রথমে দেখবা হচ্ছে যে আমাদের ধারণা থাকতে হবে যে টপ পাবলিশার কোনগুলো। আচ্ছা, আমরা যখন পেপার পড়বো, তখন হচ্ছে এইগুলা থেকে দেখবো যে এইসব পেপারে এইসব এইসব পাবলিশারে ওগুলো পাবলিশ হয়েছে কিনা। তখন হচ্ছে আমরা একটা যেমন হচ্ছে যখন আমরা পেপার পড়বো, আমি গুগল স্কলার দেখাবো না। পেপার পড়ার সময় এইসব পাবলিশার থেকে যেগুলো আছে ওগুলোই হচ্ছে আমরা পড়বো, বা ওগুলোই হচ্ছে আমরা অ্যানালাইসিস করার জন্য দেখবো। যেমন হচ্ছে এইটা যেটা আমি বলতেছিলাম, এই দেখো এখানে এই জার্নালটা কিন্তু পিডিটরি। কিভাবে বুঝলাম? কারণ দেখলেই বোঝা যায়। যেমন হচ্ছে নিচে যাও, ওয়েবসাইটের যে হোমে যাইতেছি দেখো,
এটা খেয়াল করো, সাবমিশন লাস্ট ডেট এত, নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স 48 আওয়ার, মানে হচ্ছে 2 দিনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যাবে জিনিসটা। সেম জিনিসটা এইখানে দেখো, এই যে সাবমিশন টু এক্সটেনশন, অর্থাৎ এখানে লাগতেছে 97 দিন, আর এইখানে লাগতেছে মাত্র 2 দিন। বুঝতে পারতেছো পার্থক্যটা? জি ভাই। জি ভাই। আবার এইখানে দেখো, ফেসবুকে ভাই ফেক আইডির মতোই, জি আপনি দেখতে দেখতে বুঝতে পারছেন কোনটা ফেক। ওই ফেসবুকে যেমন ফেক আইডি বোঝা যায়, এটা সেম। হ্যাঁ, এটা দেখতে দেখতে তুমি বুঝতে পারবে, মানে এটা দেখলেই বোঝা যায়। আরো একটা জিনিস দেখো এখানে, ওনারা অনেক কিছু উল্লেখ করে, ইউজিসি অ্যাপ্রুভ, কনফারেন্স এত এত, মানে নিজের প্রশংসা করে সবসময়। এই যে ফ্যাক্টর এত, ইটি ইন্ডেক্স, সবকিছু মানে প্রশংসায় ভাষায় রাখে। এইটাই দেখো, কিছুই বলে না, কারণ ওনাদের গায়ে লাগতেছে না, কারণ জানে ওনারা হচ্ছে সব জানা। কোথাও কিছু বলে না, অ্যাবাউট জাস্ট বলে কত, এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বা এগুলো কত, এইসব বলে, কিন্তু আর কিছু কিন্তু বলে না। কিন্তু এই যে এইসব জানালে দেখো, এই যে ইন্ডেক্স কি দিছে, কম্পেন্সেন্স ভ্যালু, এত কিছু লাগে না, শুধু এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটাই অনেক বেশি। ইম্প্যাক্ট ফ্যাক্টর 7 মানে কিন্তু প্রচুর জিনিস, মানে অনেক জিনিস। তোমরা বুঝতেছো না তাই দরকার নেই, কিন্তু এটা কিন্তু অনেক জিনিস। 7 মানে একদম Q1, কিন্তু আসলে এটা Q4ও না। তো এগুলো দেখলেই বোঝা যায়। আবার হচ্ছে এখানে পে ফি, মানে তোমার টাকা দিতে হবে। কত দিতে হবে দেখো, 3000-এর মতো দিতে হয় আমার জানার মতে। এই দেখো 1350, 1250, মানে জাস্ট 1250 টাকা দিলেই তারা তোমার পাবলিশ করে দিবে। অথচ এইখানে দেখো এই জিনিসটা, এই যে $4000, কোয়ালিটি ম্যাটার্স কি যেন একটা ইয়ে আছে না, কোয়ান্টিটি না কি যেন একটা, ভুলে গেছি আমি। যে ওই জিনিস একটু পর্যবেক্ষণ করবা কোথাও দেওয়ার আগে, কারণ হচ্ছে পরে ওইরকম হচ্ছে যখন পিডিটরিতে পাবলিশ করে, যেমন হচ্ছে এই বান্দাটা পিডিটরি পাবলিশ করছে, দেখেন এটা ওনার চেহারা আছে। সেই জার্নাল গুলোতে এরকম দেয় না। দেখবা এই যে ওনাদের কোয়ালিটিটা অত ভালো হয় না। এই দেখো এই যে টেবিলটা দিছে, টেবিলটা এরকম না। তারপরে এই যে নিজেদের ছবি দিছে, নিজেদের ছবি আসলে দিতে হয় না, জাস্ট কিসের দিলেই হয়। তারপরে যে টেবিলে এইটা দেখছো, যে এটা কিন্তু যারা ওয়ার্ড একটু ভালো ইউজ করো, এইটা এখানে ভুল কি হয়েছে বলো তো? লাইনগুলো মাঝখানে নাই। এই সিম্পল জিনিসটা যে ভুল করে সে আর কি বলবো। তারপর হচ্ছে এই যে এখানে আরো ইমপ্রুভ করা যেত, এই যে নিচে অনেক স্পেস। তো এগুলো হচ্ছে, এগুলো কেন হয়, এটা হচ্ছে রিভিউ করে না, মানে হচ্ছে পেপারটা রিভিউ হয় না, 2 দিনের ভিতরে অ্যাকসেপ্ট করে। তো অনেক ভুল থাকে। তো এখান থেকে আমরা ইনফরমেশন নেব না বা নেব না, জাস্ট পড়ার ধারণার জন্য নিতে পারি জিনিসটা আসলে কি করছে ওনারা, কিন্তু কোনো নেব না। মানে এইটার বেস করে আমরা কোনো কিছু লিখবো না, কারণ হচ্ছে ওনারা অনেক কিছু ভুল লিখছে, কারণ ওনাদের জিনিসটা রিভিউ হয় না। কিন্তু এইখানে দেখবা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টেবিল অনেক স্ট্যান্ডার্ড। যেমন হচ্ছে আমি তোমাদের একটা পেপার দেখাই। আহ এখানে দেখো, একটা ওপেন অ্যাক্সেস ছিল না এটা, এখানে একটা ওপেন অ্যাক্সেস আমি দেখাই। এটা দেখো, দাঁড়া একটু দরকার নাই। এই যে এইসব জার্নাল গুলো হচ্ছে Q4 এর মতো, মানে এগুলো তো ভালো না, কিন্তু এগুলো নেওয়া যাবে। কিন্তু পিডিটরি গুলা একদমই নেওয়া যাবে না। এটা হচ্ছে একদম Q1 জার্নাল। এই দেখো দেখলে, কোয়ালিটি দেখলে আসলে বোঝা যায় যে কোনটা Q1 Q4 কোনটা পিডিটরি। এইসব একটু আরেকটু হাইটো, আমি জাস্ট বললাম। এখানে দেখো এই যে এই জিনিসটা যদি এখানে সার্চ দেই, এই যে এটার নামটা যদি আমি এখানে সার্চ দিই, আচ্ছা কোথায়, যেটা হয়তো আপডেট করে নাই, কিন্তু জিনিসটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে আপডেট লিস্ট মানে এখানে জিনিস মানে কতদিন চালাইতে চালাইতে জিনিসটা বুঝে যাবে। যেমন আমি বললাম না, এই পেজে কোনটা কি চলে গেল।
এই যে একটা পেজ ওপেন হইলে এখানে কোনটা টেরিটরি কোনটাই তোমার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে তুমি দেখতে দেখে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমারটা, আসছে যেটা দেখাই, যেটা হচ্ছে আমারটা, এখানে হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস, আমরা হচ্ছে টিটেড বিটেলনেট ফাইবার দিয়ে করছি। এখানে দেখো আমরা কিন্তু এটা ওপেন অ্যাক্সেস রাখি না, এখানে তুমি ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবে না। এই যে এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে তোমাদের অন্য ভাইরা, এটা তুমি ইচ্ছা করে ডাউনলোড করতে পারবে না। এই যে এখানে একটা থাকে, ক্রেডিট অফ অথরশিপ, কে কি কাজ করছে এখানে সবকিছু এখানে বলা থাকে। যেমন অরিজিনাল ড্রাফটটা আমার ছিল, আইডিয়াটা আমার ছিল, তারপরে দ্বিতীয় এটা তোমাদের একটা মেকের ভাই, এরকমের প্রত্যেকের থাকে যে কে কি করছে। যে রাব্বানি স্যার আছে সুপারভিশনে, এরকম প্রত্যেকেরই থাকে। তো এগুলো একটু দেখে নিও। আমি একটু জাস্ট মূল ফোকাসে চলে যাই। এটা ছিল মূল ফোকাস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের পরে হচ্ছে আমার থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমি কি বলি, ইন্ট্রোডাকশনে বলা হয় যে এই জিনিসটা কি, অর্থাৎ আমি ধরো কংক্রিট নিয়ে কাজ করতেছি। ভাই হ্যাঁ, ভাই আপনি এই যে ডিওআই এটা নিয়ে একটু কিছু বলতেছিলেন। এটা হচ্ছে একটা নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন, অর্থাৎ প্রত্যেকটা পেপারের একটা নাম্বার থাকে, ইউনিক নাম্বার, যেটাতে তুমি ডাউনলোড করতে পারবে পেপারটা, আবার দেখতে পারবে। এই যে এখানে দেওয়া থাকে প্রত্যেকটা ইস্যুর এই জিনিসে, এটা আলাদা হয়, প্রত্যেক জার্নালের জন্য আলাদা হয়, প্রত্যেক পেপারের জন্য আলাদা হয়, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে এই যে ইন্ট্রোডাকশনে যাবা, দেখবে ইন্ট্রোডাকশনে কি হয়। এই যে এখান থেকে ইন্ট্রোডাকশন শুরু, এটা হচ্ছে নেচারের একটা ফরম্যাট, ইন্ট্রোডাকশন লেখে না, কিন্তু এখান থেকে ইন্ট্রোডাকশন শুরু। যারা কয়েকটা পেপার পড়ছে বুঝতে পারবা যে অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশনে কি থাকে, অর্থাৎ এই দেখো এই পেপারটা হচ্ছে ক্যান্সার নিয়ে। তো ক্যান্সার সম্পর্কে ধরো আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, আমার ক্যান্সার সম্পর্কে কোনো ধারণা নাই। এই জন্য প্রথমেই যে অথর আছে উনি কি করে, ক্যান্সার সম্পর্কে একটু বর্ণনা দেয়, ক্যান্সার জিনিসটা কি। তারপর হচ্ছে এই যে একটা প্যারা এরকম ক্যান্সার সম্পর্কে লেখে, বর্তমানে কত মানুষ ক্যান্সারে আক্রান্ত, ভবিষ্যতে কত, ধরো এক্সপেক্টেড মানুষ, ধরো 2050 সালের মধ্যে এত মানুষ ক্যান্সার আক্রান্ত হতে পারে, অর্থাৎ ধরো আগামী ধরো 2020, 21, 22, 23 এত পার্সেন্ট মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এইসব সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে। তারপরে আরো ব্রডে ঢুকে, জিনিসটা কিন্তু ক্যান্সার না, জিনিসটা কিন্তু ব্লাড ক্যান্সার। তো উনি আবার এরপরে দেখবে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করবে, যে মূল ফোকাস হচ্ছে ওনার ব্লাড ক্যান্সার। দেখো প্রথমে কিন্তু শুধু ক্যান্সার নিয়ে বলছে, তারপরে আর একটু ডিপে ঢুকছে, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার নিয়ে এবার বলছে যে এই যে ইউএস, ইউনাইটেড স্টেটে এত মানুষ হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত, এরকমের প্রত্যেকটা বর্ণনা দেওয়ার পরে তারপর হচ্ছে আরো ডিটেলসে ঢুকে। ওনারা কিন্তু ব্লাড ক্যান্সারে কি নিয়ে আলোচনা করছে, লিউকেমিয়া মাইক্রো অ্যারেস টাইপ কিছু একটা জিন, এইটার আবার বর্ণনা দেয়। মানে প্রত্যেকটা জিনিসের বর্ণনা, যাতে একটা সাধারণ মানুষ যে এই ওনাদের ফিল্ডে পড়ে না, সেও যেন জিনিসটা বুঝতে পারে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মূল আহ, দেওয়ার মূল কারণ, যেন একজন সাধারণ মানুষ এই জিনিসটা বুঝতে পারে। এখানে দেখো এখানে অবজেক্টিভ দেওয়া থাকে, যে ওনাদের এটা কি অবজেক্টিভ, এই যে এখানে পয়েন্ট আকারে দিচ্ছে, কিন্তু সবসময় পয়েন্ট আকারে পাবে না। মানে অবজেক্টিভ বলতে বোঝায় ইন্ট্রোডাকশনের ভিতরে দেখবে 2-3টা জিনিস থাকে। একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, কেন এটা করতেছি, হুবহু তো আমার মানে শুধু শুধু তো এটা করার আমার দরকার নেই। ধরো এই যে অনেকে এটা ভাবে জাস্ট কংক্রিটের ভিতরে কিছু একটা দিয়ে দিলাম, ও হয়ে গেল, রিসার্চ হয়ে গেল, বা একটা কমপ্লেক্স সিস্টেম টেস্ট করলাম বা কিছু করলাম, হয়ে গেল। জিনিসটা আসলে এরকমের না, একটা ফোকাস থাকতে হয়, একটা প্রবলেম স্টেটমেন্ট থাকতে হয়, একটা প্রবলেম আমরা সলিউশন করতেছি, একটা অবজেক্টিভ থাকতে হয়, যে আহ, এই যে এটার একটা সিগনিফিকেন্স থাকতে হয়, যে আমাদের এটা করার একটা কারণ আছে, এটা দ্বারা এটা ফিউচারে এই উন্নয়ন হবে, বা ফিউচারে মানে রিসার্চারদের এই লাভ হবে, এরকমের একটা থাকে, সিগনিফিকেন্স থাকে। জাস্ট র্যান্ডমলি কিছু একটা মাথায় আসলে আমরা করতে পারি না। এই জন্য আহ প্রত্যেকটা রিসার্চ করার আগে আগে লিটারেচার দেখতে হয়, যে অলরেডি এটাকে করছে কিনা, বা এইটার রিলেটেড কি কি কাজ আছে যেটা আমি এটা হচ্ছে ইমপ্রুভ করতে পারি, ওটাকে বলে লিটারেচার রিভিউ। এটা এখানে থাকে, এটার ভিতরে থাকে, ইন্ট্রোডাকশনের ভিতরে থাকে, লিটারেচার রিভিউ থাকে, প্রবলেম স্টেটমেন্ট থাকে, রিসার্চ অবজেক্টিভ বা সিগনিফিকেন্স থাকে। এরপরে থাকে হচ্ছে যে এই জিনিসটা ভবিষ্যতে কি উপকার করতে পারে, এটা হচ্ছে রিলেটেড ওয়ার্ক, এটা মানে হচ্ছে যে লিটারেচার রিভিউ। এই রিলেটেড ওয়ার্ক কে কে করছে। তারপরে এই দেখো এখানে টেবিল গুলো দেখবে স্ট্যান্ডার্ড, কোনো এটা নিচে নেমে নাই, ইসে নেমে নাই, কারণ এটা হচ্ছে নেচারে। নেচার কেন বলতেছি, নেচার হচ্ছে একটা টপ জার্নাল, মানে এটা জার্নাল পাবলিশ করতে 5 লাখের মতো লাগে। ঠিক আছে, এটা এটা যদি একটা পেপারে থাকে, তার মানে হচ্ছে তুমি একদম একটা ভালো রিসার্চার হিসেবে গণ্য হবে। ধরো তোমার 20টা কনফারেন্স আছে, আর নেচারে একজনের একটা পেপার আছে জাস্ট, তো তোমার চেয়ে ওই নেচারে যার পেপার আছে সে বেশি ভালো রিসার্চার।
যে ম্যাটার, কোয়ালিটি ম্যাটারস কোয়ান্টিটির চেয়ে। ভাই রিলেটেড টু ওয়ার্কটা জানি কি বললেন? বুঝি না ভাই। রিলেটেড টু ওয়ার্কটা মানে কি বুঝাইলেন? এটা লিটারেচার রিভিউ, এই রিলেটেড ওয়ার্ক কেউ করছে নাকি? লিটারেচার মানে ইতিহাস, ওই যে ইংলিশ লিটারেচার পড়ছো না, বিসিএস একটা সাবজেক্ট আছে ইংলিশ লিটারেচার, ওই লিটারেচার এই লিটারেচার সেম। লিটারেচার মানে ইতিহাস, আর রিভিউ মানে পূর্বের ইতিহাসে রিভিউ করা। মানে আমার রিলেটেড ওয়ার্কের শুধু লিটারেচার গুলো দেখবো, অর্থাৎ আমি ধরো কংক্রিট নিয়ে কাজ করতেছি, পূর্বে আমার রকম এরকম কি কি কাজ করছে ওটা একটু দেখবো, যাতে আমি সেম কোনো কাজ রিপিট না করি। ধরো সেম আমি ধরো এই যে আমাদের যে পেপারটা তুমি ধরো সেম সবকিছু সেম করে দিলা, তোমারটা অবশ্যই পাবলিশ হবে না, কারণ অলরেডি এটা পাবলিশ। এই জন্য আগে একটু লিটারেচার রিভিউ ঘাটতে হয়। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর মাস্ট বি কোনো কিছু করার আগে ওটা প্রবলেম স্টেটমেন্ট লিখতে হয়। প্রবলেম স্টেটমেন্ট মানে এটা তুমি কেন করতেছো, এটা করলে কি লাভ হবে, কেন এটা না করার কারণে কি কি ক্ষতি হইতেছে, এইসব বলা লাগে। এটা সবচেয়ে ভালো বুঝ হচ্ছে ইনভারনমেন্ট নিয়ে বলতে। অর্থাৎ ধরো দেখবো অনেক জায়গায়, আমাদের এখানে উদাহরণ বলি, এই যে আমাদের ডাইনিং এর পিছে ময়লা জমা করে রাখা হয়। তো আমি যদি এটা নিয়ে একটা রিসার্চ করি, আমি কিন্তু অনেকগুলো প্রবলেম স্টেটমেন্ট দেখাতে পারবো কি কি প্রবলেম হয়। যারা ওইগুলোকে থাকে তাদের হচ্ছে দুর্গন্ধ ফেস করতে হয়, তারপরে ওখান থেকে মশা উৎপন্ন হয়, তারপরে ধরো আরো ইত্যাদি অনেক সমস্যা আছে। আমি কিন্তু প্রচুর প্রবলেম স্টেটমেন্ট দেখাতে পারবো এই প্রবলেম হয়। তো আমি, এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট গেল। আমার অবজেক্টিভটা কি থাকবে? আমার অবজেক্টিভটা থাকবে যে এই যে প্রবলেম গুলো আমি দেখলাম, এবং এটা ধারা ধরো হচ্ছে আমরা এনার্জি বা কিছু একটা বায়োগ্যাস বা কিছু একটা তৈরি করলাম। তো আমার অবজেক্টিভটা কি থাকবে? আমি হচ্ছে ওয়েস্ট থেকে একটা এনার্জি তৈরি করতেছি, যেখানে হচ্ছে কিছু ব্যাড ছিল, অর্থাৎ ওই যে প্রবলেম ছিল, ওই প্রবলেম গুলো মিটিগেট হইতেছে, এবং নতুন একটা জিনিস উৎপন্ন হয়েছে যেটা দ্বারা আমাদের লাভ হইতেছে, যারা এখানে আমরা স্টুডেন্ট আছে তাদের লাভ হইতেছে, এবং হচ্ছে এই যে আমাদের কলেজের লাভ হইতেছে। তো প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ অবজেক্টিভ, এবং ভবিষ্যৎ যে লাভ, এই তিনটা মাস্ট বি এটা রিসার্চে উল্লেখ করতে হয়। বুঝতে পারছো জিনিসটা? জি ভাই। হুটহাট কিন্তু জাস্ট র্যান্ডমলি কিছু জাস্ট করলেই হয়ে যায় না। যেমন হচ্ছে ধরো আমার কাছে এই টাইপের কয়েকটা ফাইল আছে, কয়েকটা বিল্ডিং ডিজাইন করা আছে, আমি জাস্ট সেটা রিসার্চ করে আগে ভাবলাম পাবলিশ করে ফেলবো, এরকমের না বিষয়টা। ওটা একটা প্রবলেম থাকতে হবে, কেন এটা করতেছি, ওটা একটা অবজেক্টিভ থাকতে হবে, এটা করে কি লাভ হবে, সিগনিফিকেন্স থাকতে হবে, এটার ইম্পর্টেন্সটা কি, এবং এটা হচ্ছে ফিউচার রিসার্চারদের কি কি হেল্প করবে, এই সব কিছু এখানে উল্লেখ করতে হয়। তোমাকে বলতে হয় যে হ্যাঁ হ্যাঁ এটা আমি করতেছি। ঠিক আছে? এখানে দেখো, এটা কোথায় লেখছে, এটা লেখছে এইখানে দেখো। আহ এই লাইনটা পড়ো দেখো। ডিসপাইট দ্য ট্রেমেন্ডাস রেজাল্ট রিপোর্টেড ইন দ্য অ্যাবভ মেনশন স্টাডিজ, অর্থাৎ উনি লিটারেচার রিভিউ থেকে বলতেছে যে উপরে অনেক কিছু বলা আছে, অনেক রেজাল্ট বলা আছে, ইউজিং মাইক্রো অ্যারে জিন ডাটা ইজ নট ভেরি ওয়েল স্টাডিড। অর্থাৎ উনি বলতেছে কি ব্লাড ক্যান্সার নিয়ে অনেক কাজ করছে, এবং ওই কাজগুলা খুবই ভালো, ধরো ট্রেমেন্ডাস প্রচুর, কিন্তু হচ্ছে এই যে ওনারা যে নতুন একটা মেথডে করতেছে মাইক্রো অ্যারে জিন ডাটা, এটা নিয়ে কেউ করে নাই। ইউজিং মাইক্রো অ্যারে জিন ডাটা ইজ নট ভেরি ওয়েল স্টাডি, অর্থাৎ করলেও খুব ভালোভাবে স্টাডি করে নাই, অর্থাৎ অ্যানালাইসিসটা তো ভালো হয় না। তো ওনারা এটা ফোকাস করছে, এটা ওনাদের প্রবলেম স্টেটমেন্ট কিন্তু। তো এবার বলতেছে কি, অ্যাপার্ট ফ্রম দ্য কাপল অফ রিসার্চ ওয়ার্ক, মানে কয়েকটা পেপার ঘেটে ওনারা পাইছে কি, দ্য অ্যাকুরেসি রিপোর্টেড ইন দ্য রেস্ট অফ দ্য রিসার্চ ওয়ার্ক ইজ নট সাফিসিয়েন্ট এনাফ ফর দ্য ব্লাড ক্যান্সার প্রেডিকশন। অর্থাৎ পূর্বের যে রিসার্চ ওয়ার্কের যে প্রেডিকশন গুলো আছে ওগুলো নট সাফিসিয়েন্ট, যথার্থ না। তো এই জন্য ওনারা এটা আবার করার সিদ্ধান্ত নিছে, যেটা ওনাদের হচ্ছে নোভেলটি। প্রত্যেক রিসার্চ পেপারে একটা নোভেলটি থাকতে হয়, একটা ইউনিকনেস থাকতে হয়। ইউনিকনেস না থাকলে আসলে ওটা পাবলিশ হয় না। দেখবা যখন তোমরা সাবমিট করবা তখন রিভিউ বলবে আপনাদের নোভেলটিটা কি, আপনাদের ইউনিকনেসটা কি, আপনারা কেন এটা করছেন। তো এই জিনিসটা মাস্ট বি উল্লেখ করতে হয় ইন্ট্রোডাকশনের শেষ পারায়। ইন দ্য এডিশন, এই যে বলছে কি প্রিডমিনেন্টলি রিসার্চ ওয়ার্ক ইউজ সিমিলার ডাটা সেট, ওনারা যে ডাটা সেটটা ইউজ করছে সেম ডাটা সেট অন্যরাও ইউজ করছে, কিন্তু এই যে ক্যান নট জেনারেলাইজড, অর্থাৎ ওনারা এটারে একটা জেনারেলাইজড ফরম্যাটে হয়তো করছে, যেটা আমরা নিচে জানতে পারবো। অর্থাৎ সেম টু সেম কোনো জিনিস করা যাবে না। যদিও দেখো ওনারা কিন্তু বলছে ও এটা সিমিলার না, সরি স্মলার। অর্থাৎ পূর্বে যারা আছে স্মলার ডাটা সেট নিয়ে করছে, ওনারা একটু বিগার ডাটা সেট নিয়ে সম্ভবত করছে। তো এটা ওনাদের নোবেলটি। টু ওভারকাম দ্য সার্চ লিমিটেশন, এই যে লিমিটেশন গুলো আছে এগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এই যে এখন যেটা বলবো এটা হচ্ছে ফিউচার অর দ্য স্টাডি প্রসেস অফ হাইব্রিড মডেল অ্যাচিভ হায়ার অ্যাকুরেসি, অর্থাৎ ওনারা যে মডেলটা ইউজ করছে এটা হচ্ছে হায়ার অ্যাকুরেসি দিছে। এরপরে হচ্ছে ওনারা বলে নাই, তো বললে ভালো হতো যে ফিউচার এটা কি হতে পারে। যেমন হচ্ছে ধরো আমরা এরকম বলতে পারি যে এই যে মডেলের হায়ার অ্যাকুরেসি ওরা এই করছে, পরবর্তীতে এটা ফিউচার রিসার্চারদের জন্য অনেক ভালো একটা হবে, যাতে জাস্ট এই ডাটাটা দিলেই, এই ধরনের ডাটা, এই যে মাইক্রোজিন ডাটাটা দিলেই হচ্ছে ওনারা এটা প্রেডিক্ট করে দিবে যে ওনার ব্লাড ক্যান্সার আছে কিনা। এরকম একটা লাইন বলা যেত।
বলে নাই, এটা ওনাদেরই। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই যে আমরা বলতেছি এত কিছু আমরা করব, কিভাবে করব, অর্থাৎ আমাদের প্রসেসটা কি থাকে, ওইটার জন্য ম্যাটেরিয়ালস আর মেথডস একটা ই থাকে, অথবা মেথোডোলজি বলে সংক্ষেপে। এটা দেখবে দুইটা তিনটা সেকশন থাকে। এই যে প্রপোজ কিভাবে ওনারা করছে, ডাটা সেট কালেকশন করছে, এটা সম্পর্কে আমার ধারণা নাই। তবে এই যে হচ্ছে এটা সম্ভবত কাই স্কোয়ারের টেস্ট আছে, এটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যু, তোমরা হয়তো পড়ছো। আবার যে ডাটা স্প্লিটিং, এটা হচ্ছে সব মেশিন লার্নিং এর এদিকে না যায়। তারপর হচ্ছে ডাটা স্ক্রিপশন, ডাটাটা এটা দিছে, যেমন হচ্ছে যে 22,000 ডাটা ওনার। এগুলো সব মেথোডোলজি। আচ্ছা, জিনিসটা এখানে কষ্ট হয়ে যাবে তোমাদের বুঝতে, আমি একটা কংক্রিট নিয়ে দেখি। কংক্রিট পড়ছো না নাকি পরের চ্যাপ্টার, পরের সেমিস্টারে? এই সেমিস্টারে আছে। বুঝো তো কংক্রিট কি, তো বুঝো? ভাই এই ওই দেখো রিচার্জ পেপার যে লাস্টে লাস্টে যে সবাই ওটা লিখছে যে আগের গুলা ভালো হয় নাই, মানে এত একটা ভালো হয় নাই, তাই করছে ডাটাবেস একটু বেশি দিছে। সবাই তো সেম কথাই লিখবে রিচার্জে লিখতে গেলে, মানে এটাই তো লেখা না না যায় যে আগের গুলো ভালো হয়েছে না না আমাদের। না, আগের গুলো তো ভালো হতেই পারে। যেমন তুমি বললা কি, যেমন আমাদের বললো যে আমরা যেটা করছি, ধরো কেউ ধরো ওটা ওটাকে কি বলে, ডিউরেবিলিটি টেস্ট করে না, কিন্তু তুমি তো এটা মিথ্যা বললা, আমরা তো করছি। এটা ওনারা জানে, যারা রিভিউ করে, রিভিউ কারা করে জানো? রিভিউ হচ্ছে যারা প্রফেসর লেভেলের, অর্থাৎ হচ্ছে অনেক ধারণা আছে ওই রিলেটেড, ওনাদেরই রিভিউ করতে দেয়। তুমি যদি একটা মিথ্যা কথা বলো, উনি এটা ধরতে পারবে। না উনি তো বলছে যে করছে কিন্তু নট ওয়্যার, অত একটা ভালো করে না। আমি বলবো যে অত একটা করছে কিন্তু অত একটা ভালো করে না, সবাই ছেড়ে লিখলে হ্যাঁ, এটা লিখে যদি তুমি জাস্টিফিকেশন দিতে পারো, মানে জাস্টিফিকেশন বলতে তুমি যেটা বলছো ওটা যদি ব্যাখ্যা দিতে পারো, তাহলে তোমারটা যদি খুব ইউনিক হয় তাহলে ওটা ভালো। ধরো আমরা করছি ওইটার ওয়েদারটা ভালো ছিল না, অর্থাৎ হচ্ছে আমাদের ল্যাবটা ভালো না, বা হচ্ছে ধরো আমরা একটা ভালো ইনস্ট্রুমেন্ট দিয়ে করি নাই, ওটা তুমি বলতে পারো যে আমরা হচ্ছে আহ বিদেশি কোনো ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে আরো হাই অ্যাকুরেসি ইনস্ট্রুমেন্টের জিনিসটা করতে চাইতেছি, তো ওইটা তোমাদের নোবেলটি হবে। কারণ তোমরা হচ্ছে, আমরা করছি ধরো সাধারণ একটা দুই ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে না, একটা হচ্ছে অটোমেটেড, মেশিনের মাধ্যমে অটো হয়ে যায়, আর হচ্ছে আরেকটা হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ তোমার ভ্যালু লিখতে হয়। তো তুমি এটা বলতে পারো যে আমি হচ্ছে অটোমেশন মেশিনে বা আরো হাই একুরেসি যেটা দিবে ওইসব মেশিনে টেস্ট করছি। তো তখন এটা তোমার নোবেলটি হইতে পারে। কিন্তু হুবহু সেম জিনিস করলে, আর যদি বলো যে জাস্ট প্রিভিয়াসটা কেউ ভালোভাবে করে নাই, তাহলে ওটা এরকম বলবে না। আর এটা এরকম নোবেলটি না, এটাকে এত সহজ না, নোবেলটি খুব কঠিন জিনিস। এটা বুঝতে পারবে, আমি বলবো নোবেলটি কি জিনিস বলতেছি, দাঁড়াও এটা শেষ করি। আচ্ছা, এখানে দেখো সেম, কিন্তু এই যে এটা হচ্ছে টাইটেল। প্রথমে কি থাকে? প্রথমে হচ্ছে জার্নালের নাম থাকে, তারপর হচ্ছে টাইটেল থাকে, তারপর হচ্ছে অথর এবং অথরের এফিলিয়েশন থাকে। এই দেখো স্টার দিছে মানে কি, বলো তো একজন। সে ওই যে ই করছে আর কি, পাবলিশ সাবমিট করছে করছে, নাকি। সাবমিট, সাবমিট করছে। এই দেখো অ্যাবস্ট্রাক্ট আছে, এই যে এখানে বলে দেয়, দেখো ডেটটা দেখো, 29 জুলাই রিসিভ হয়েছে, জার্নালে উনি সাবমিট করছিল। অ্যাকসেপ্ট হয়েছে আগস্টে, তার মানে জুলাই আগস্ট। এটা তো কম সময় লাগছে কে জানো? এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, অর্থাৎ এখানে তুমি টাকা দিছো। এই যে অ্যাকসেপ্টেড হওয়ারও অনেক পরে, আগস্ট সেপ্টেম্বর, মানে জুলাই, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে 2-3 মাস লাগছে প্রায়। এটা ওপেন অ্যাক্সেস দেখে কম সময় লাগছে, কিন্তু যদি সাবস্ক্রিপশন বেজ হইতো 6 মাসের মতো লাগতো। এ দেখো অ্যাবস্ট্রাক্ট একটা সামারি, জাস্ট 250 ওয়ার্ডের ভিতরে, তবে কিওয়ার্ডস থাকে, অর্থাৎ এই জিনিসগুলো লিখে আর যদি গুগল স্কোরে সার্চ করে তোমার পেপারটা পাবে। তারপরে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনে যেটা বললাম, ওই যে কংক্রিট নিয়ে, কি কংক্রিট এটা? এটা হচ্ছে সাস্টেনেবল কংক্রিট, যে দীর্ঘস্থায়ী থাকবে একটা এসিডিক এনভায়রনমেন্টের ভিতরে, সেটা নিয়ে আলোচনা করছে। তো প্রথমে উনি বলবে কংক্রিট জিনিসটা কি, তারপরে বলবে এসিডিক এনভায়রনমেন্টটা কি, সাস্টেনেবল কংক্রিটটা কি, এটা নিয়ে বলবে। অনেকক্ষণ বলার পরে শেষে দেখবে এইখানে বলবে, দেখো এই যে এখানে খুঁজবা, although extensive research, এই যে although extensive research has been carried out in the use of, এই যে এটার একটা ফুল মিনিং আছে উপরে, in concrete either individually or combination with fly ash, very few studies evaluated in effectiveness and the durability properties of fly ash. দিস পেপার কি করতেছে? দিস পেপার হচ্ছে ইনভেস্টিগেশন অন দ্য বিহেভিয়ার অফ কংক্রিট ইন সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড এনভায়রনমেন্ট। অর্থাৎ ওনারা বলতেছে যে অন্যান্য ইসে, এই যে অন্যান্য এফেক্টিভনেস বের করছে অন্যান্য
এই যে ডিউরেবিলিটি প্রপার্টিস অর্থাৎ এই যে অন্যান্য হয়তো অ্যাসিড ব্যবহার করছে, যেমন শুধু সালফিউরিক অ্যাসিড কিন্তু কংক্রিটের জন্য খারাপ না, আরো কিন্তু আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট আছে, আরো অনেক কিছু আছে কংক্রিটের জন্য খারাপ। তো হয়তো অন্যরা অন্যান্য জিনিস নিয়ে অন্যান্য অ্যাসিডে টেস্ট করে দেখছে, তো ওনারা হচ্ছে কি একটা কম্বাইন্ড জিনিস সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে টেস্ট করে দেখছে যে আহ, একটা হাই পারফরমেন্স কংক্রিট, এটা সম্ভবত আলট্রা হাই সম্ভবত, এখানে নাম বলে দেয় এই যে ইউএফ, আচ্ছা নাম কত, এই যে নাম আছে, এই যে আলট্রা ফাইন ফ্লাই অ্যাশ কংক্রিট এটা। তো এই কংক্রিটে কেউ হয়তো টেস্ট করে না, এই জন্য এটা হচ্ছে ওনাদের নোবেলটি। দেখো সেম কথা কিন্তু এই যে মন্ডল যেটা বললো এখানে বলছে যে অনেক রিসার্চ হয়েছে কিন্তু এটা হয় না, এই লাইনটা বলতে পারবা, কিন্তু পরবর্তীতে যেটা দিবা ওটা মাস্ট বি নোবেল হতে হবে। নোবেল বলতে ইউনিক হতে হবে, মাস্ট বি এটা কেউ করে নাই, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড না কেউ করে নাই। করলেও হয় শুধু সালফিউরিক অ্যাসিড নিয়ে করছে, নয় শুধু নাইট্রিক অ্যাসিড নিয়ে করছে। যদি সেম টু সেম আগে কেউ এই দুইটা নিয়ে করে থাকতো তাহলে এটা পাবলিশ হতো না। দেখো তারপর হচ্ছে যে বললাম এক্সপেরিমেন্টাল প্রোগ্রাম মানে হচ্ছে মেথোডোলজি কিভাবে করছে, এই যে কিছু টেস্ট আছে, এগুলো হচ্ছে এই যে এক্সআরডি এক্সআরএফ, তারপর জানতে পারবা মিক্স প্রপোর্শন কিভাবে মিক্স করছে, এগুলো সব বলা থাকে। এটা হচ্ছে এই যে তারপর হচ্ছে রেজাল্ট ডিসকাশন, অর্থাৎ এই যে আমরা টেস্ট করছি এগুলো যে রেজাল্ট গুলা সেগুলো এখানে ফিগার আকারে উম, বা চার্ট আকারে ইত্যাদি ভাবে প্রকাশ করা হয় এখানে সবগুলো টেস্ট। তারপর হচ্ছে এই দেখো এসিডিক এনভায়রনমেন্টে কংক্রিটটা ক্ষয় হয়, এটা এখানে বলছে ওপিএসসি। এই যে সে ওনাদের যেটা ফাইনাল সেটা হচ্ছে দেখো ক্ষয় হয় না, তার মানে ওনারা একটা ভালো একটা জিনিস আবিষ্কার করছে, সেটা এখানে প্রুফ আকারে দেখাইছে। এই যে এই দেখো এনভায়রনমেন্টে এটা সম্পূর্ণ নাইট্রিক অ্যাসিড, এই দেখো এত পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড সলিউশনে এই যে এখানে দিছে, এই যে লাল হয়ে গেছে। তো এগুলো উল্লেখ করতে হয় একদম ছবি সহ, এগুলো হচ্ছে এসিএম টেস্ট। আর শেষে হচ্ছে কনক্লুশন, প্রত্যেকটা রেজাল্টের কি কি ই পাইছো, যে এক লাইনে এটা বলতে হয় যে এটা এই পার্সেন্ট বাড়ছে, এই পার্সেন্ট কমছে, এই পার্সেন্ট হওয়ার কারণে আমাদের ক্ষতি হতে পারে, এইসব একটু এক লাইনে বলতে হয়, এই যে সংক্ষেপে বলতে হয়, ওটা হচ্ছে আমার কনক্লুশন। আর শেষে অথরের কন্ট্রিবিউশন থাকে, কে কি কাজ করছে ওইটা, বুঝতে পারছো? আর শেষে রেফারেন্স থাকে, এটা দিতে হবে মাস্ট। এটা না দিলে ধরো এটা হচ্ছে ধরো প্রাণ, একটা রিসার্চের প্রাণ, এটা যদি না দাও পাবলিশ হবে না, এরকমের জিনিস। মানে তোমার মাস্ট বি একটা পেপারে রেফারেন্স কি ভাই রেফারেন্স যত থাকে। বেশি দেওয়া যায় তত ভালো? না না, রেফারেন্সের লিমিট থাকে, বললাম না, তুমি যদি টেকনিক্যাল পেপারে 200-300 রেফারেন্স দিয়ে দিলা জিনিসটা ভালো না। 100-র নিচে থাকতে হবে টেকনিক্যাল পেপারে, আর ধরো 100-র উপরে থাকলে ভালো হচ্ছে রিভিউ পেপারে। মানে রেফারেন্স বেশি থাকলেই ভালো জিনিসটা এমন না, রেফারেন্স কম থাকার মধ্যেও যদি তুমি ভালো ব্যাখ্যা করতে পারো তাহলে ওইটা আরো বেশি ভালো, কারণ হচ্ছে ওইখানে তোমার একটা মেধা তুমি দেখাই দিলা যে হচ্ছে আমি একটু কম রেফারেন্স নিয়েও অধিক পরিমাণ ইনফরমেশন আমি এই পেপারে ইনক্লুড করছি। ধরো একটা লাইন লিখলে আর একটা রেফারেন্স দিলে জিনিসটা ভালো দেখায় না, এটা তুমি বুঝতে পারবে আস্তে আস্তে লিখতে লিখতে। এই দেখো আমি তোমার যে জিনিসটা বলতেছিলাম এইটা হচ্ছে ধরো আজকের ক্লাসের মূল জিনিস, যারা রিসার্চ করবা এই একটু জিনিস জাস্ট শুনো, বাকিগুলো না শুনলেও। এই যে এখানে যেটা বললাম, এই যে এখানে উনি বলছে সালফিউরিক অ্যাসিড নিয়েছে এবং নাইট্রিক অ্যাসিড নিয়েছে, এটা উনি কই পাইছে? উনি অবশ্যই এই যে অ্যাসিড অ্যাটাক নিয়ে কয়েকটা পেপার পড়ছে, পড়ার পরে পড়াটারে কি বলে বলতো, যে 5টা পেপার আমি পড়লাম, এটা কি বলে? পড়ে এখানে তোমার দিতে হবে, এটা কি বলে? বললাম না একটু আগে। আবার একটু বলেন ভাই। হুম, লিটারেচার রিভিউ। মানে আমাকে যখন আমি কোনো একটা টপিক সিলেক্ট করব, ওই টপিকের কয়েকটা পেপার পড়তে হবে এবং ওগুলোকে এখানে সাইড করতে হবে, বলতে হবে যে প্রিভিয়াস রিসার্চাররা এটা এটা করছে, ধরো হাসান এট অল এটা করছে। আরো অনেক জিনিস আছে, এত কিছু বলা যাইতেছে না আসলে, এট অল কি, তারপর হচ্ছে কেন কখন হাসান এন্ড ধরো মন্ডল লিখবা, কখন মন্ডল এট অল লিখবা, কখন শুধু মন্ডল লিখবা, এগুলো অনেক বড় জিনিস, এত কিছু আসলে এক জিনিস সম্ভব না। আমি জাস্ট মূল ফোকাসে বলতেছি যে আমি জাস্ট মূল থিমটা বলতেছি জিনিসটা আসলে কি। দেখো এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সম্পর্কে কেন আমি এদের চুজ করলাম, কারণ আমি যে 5টা 6টা পেপার ধরো পড়ছি ওইখানে কি এটা ইউজ করে না। তো আমি প্রথমে 5টা 6টা পেপারের থেকে রেফারেন্স দেবো, ধরো একটা পেপারে আছে, একটা পেপারে প্রধানত হচ্ছে ধরো মন্ডল, আর একটা হচ্ছে ইমন। আমি বলবো কি মন্ডল ধরো ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করছিল, তারপরে ধরো ইমন ধরো সালফিউরিক অ্যাসিড ইউজ করছিল। তারপরে আমি শেষে এসে বলবো কি অনেকজন অনেক কিছু করছে, একজন সালফিউরিক করছে, হাইড্রোক্লোরিক করছে, ম্যাগনেসিয়াম সালফেট করছে,
সোডিয়াম সালফেট করছে, ধরো অনেক কিছু করছে, কিন্তু এই দুইটা নিয়ে কেউ করেনি। তো আমি এই যে একটা নোবেলটি পাইলাম, এইটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে রিসার্চ গ্যাপ। এই জিনিসটা যদি পেয়ে যাও, এটাই হচ্ছে তুমি রিসার্চ করতে পারো। মানে মূল রিসার্চ করার প্রথমে পাইতে হয় কি? রিসার্চ গ্যাপ। তো কয়েক ধরনের রিসার্চ গ্যাপ আছে, চাইলে এটা নোট করতে পারো বা হচ্ছে এসে পাবা, কিন্তু আমি বাংলায় বলতেছি, বাংলায় সহজে পাবা না। এক নম্বর হচ্ছে ধরো এভিডেন্স গ্যাপ। এভিডেন্স বলতে কি বোঝায়? আহ, ধরো কেমনে বোঝায় জিনিসটা? আহ, আচ্ছা দাঁড়াও, সহজে দেখি। ধরো কংক্রিট নিয়ে যেহেতু বলতেছি, কংক্রিটের বলি। ধরো একটা গবেষণা বলতেছে কি, এই ধরো 1 কেজি সিমেন্ট, 2 কেজি বালি, 3 কেজি খোয়া দিলে ধরো স্ট্রেংথ হয় হচ্ছে 30 মেগাপাস্কেল। আবার অন্য একটা রিসার্চার বলতেছে কি, সেম মিশ্রণে আহ স্ট্রেংথ হয় হচ্ছে ধরো 40 মেগাপাস্কেল। তো এখানে একটা হয়ে যেতেছে না, যে কনফ্লিক্ট হয়ে যেতেছে না, সেম জিনিস বলতেছে, হইতেছে। Oh, তো তুমি oh, এটা oh, বলতে oh, পারবা যে এখানে একটা oh. এভিডেন্স গ্যাপ আছে, যে So this is এখানে alpha হয়তো অনেক কিছু B, অ্যাড করে না। অর্থাৎ ধরো and that's সালফিউরিক it. The rise in অনেক কিছু temperature অ্যাড is going করতে to হয় কিন্তু remain same. কংক্রিটে। যেমন হচ্ছে সুপার প্লাস্টিসাইজার আছে, প্লাস্টিসাইজার আছে, ওয়াটার রিডিউসার অ্যাডমিক্সার আছে, অনেক কিছু অ্যাড করা যায়, ফ্লাই অ্যাশ আছে, সিলিকা ফিউম আছে, অনেক কিছু অ্যাড করতে হয়। তুমি এখান থেকে একটা এভিডেন্স বলতে পারো যে, ধরো বললাম যে মন্ডল এই মিক্স ইউজ করে পাইছে 30 মেগাপাস্কেল, ধর ইমন এই মিক্স ইউজ করে পাইছে, সেম পাইছে হচ্ছে ধরো 30 মেগাপিক্সেল। মানে দুই তিন জনের এটা কনফ্লিক্ট হয়ে যাইতেছে। তো তুমি ওইখানে কি করবা? কনফ্লিক্টটা কাটাই দিবা। তুমি বলবা কি, যে এই পেপার, মানে এই কয়েকটা পেপারে এই জিনিসটা নিয়ে একটা এভিডেন্স গ্যাপ আছে, যে আসলে এটা আহ, এক কথায় বলা যাইতেছে না। তো ওইখানে তুমি একটা নতুন রিসার্চ করলা, যে হ্যাঁ, এখন এটা এক কথা বলা যায় যে কেন এটা এই কারণে কম্প্রেসিভ স্ট্রেন্থটা এটা আসছে। তুমি একটা এভিডেন্স গ্যাপ বের করলা। এই জিনিসটা পাইতে একটু কষ্ট হবে। আমি মোট সাত ধরনের মতো গ্যাপ আছে। আমি সবগুলো বলি। সবচেয়ে সহজ হচ্ছে পপুলেশন গ্যাপ। পপুলেশন গ্যাপটা কি জিনিস? জিনিসটা হচ্ছে, আমি যদি বুঝাই, 2 নম্বরে ধরো পপুলেশন গ্যাপ, প্রথম হচ্ছে এভিডেন্স গ্যাপ। একটু জাস্ট গুগলে সার্চ দিয়ে এভিডেন্স গ্যাপটা কিভাবে বের করে। কয়েকটা পেপার পড়লে, একটা পেপার পড়লে চেষ্টা করবা এই 7 ধরনের গ্যাপ তোমার যেন মাথায় থাকে। মাথায় থাকলে তুমি ওইখান থেকে গ্যাপ বের করবা। ধরো এই পেপারটা তুমি পড়লা, আর তুমি জানোই না গ্যাপ কি, গ্যাপ মানে বের করে কিভাবে। যে কোনো পেপার পড়ার আগে আগে 7 ধরনের গ্যাপটার সম্পর্কে মাথায় আইডিয়া নিয়ে তারপর পেপারটা পড়বা। জাস্ট র্যান্ডমলি একটা পেপার পড়লে আসলে কোনো লাভ হয় না। ধরো আমি ধরো এক নম্বর বললাম এভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপ কিভাবে বুঝবা? যে কিছু 2-3টা পেপার পড়ছো, দেখবা কেউ আসলে জিনিসটা স্পেসিফাই করতে পারে নাই যে আসলে হইতেছেটা কি। এটা হচ্ছে মূল জিনিস। মানে কেউ ভালোভাবে বলতে পারে নাই হইতেছে কি। সবাই সেম বলতেছে যে বাড়তেছে, কমতেছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু কেউ বলতেছে না কত পার্সেন্ট বাড়তেছে, কেন এটা বাড়তেছে। এখানে একটা এভিডেন্স গ্যাপ আছে, ওইটা তুমি ফিল করতে পারো। আর একটা ধরো পপুলেশন গ্যাপ, এটা সবচেয়ে সহজ। কেমন ধরো হচ্ছে, যদি একটু সহজ উদাহরণ দেই, করোনার সময় কেউ যদি ঢাকা নিয়ে একটা বলে, ঢাকা নিয়ে ধরো 100 জনের একটা রিপোর্ট করছে, যে ঢাকায় 100 জনের মধ্যে ধরো 90 জনের করোনা হয়। সেম জিনিসটা আমি যদি করি চট্টগ্রামে, ওইটা হচ্ছে একটা পপুলেশন গ্যাপ হবে, কারণ চট্টগ্রামটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা। ওখানে প্রতি বর্গ মিটারে কম মানুষ থাকে, আর ঢাকায় ধরো প্রতি বর্গ মিটারে বেশি মানুষ থাকে। এখানে আমি এই জিনিসটা কিন্তু আমার নোবেলটি, আমি কি বলবো? আমি বলবো ঢাকা একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য প্রতি ঘন মিটারে যেহেতু বেশি মানুষ থাকে, এই জন্য ওখানে করোনার হারটা বেশি। কিন্তু আমি রিসার্চ করছি পাহাড়ি এলাকা নিয়ে, সাপোজ লেট বান্দরবন নিয়ে, বান্দরবনের কোনো একটা এলাকা নিয়ে, ওইখানে প্রতি ঘন মিটারে মাত্র 3-4 জন লোক থাকে। তো এই ক্ষেত্রে ওইখানে রিসার্চ করাটার মাধ্যমে আমি ফিউচার একটা ইয়ে দাঁড় করাতে পারলাম, যে যেখানে কম ঘনবসতিপূর্ণ এলাকায় রোগ ছড়ানোর এটা কি, মানে কি বলে ওটাকে, আহ, হারটা কি রকমের হতে পারে, ওটা নিয়ে আমি এটাই বললাম। আমি কিন্তু just জায়গাটা চেঞ্জ করছি, সেম হয়তো আমি যে ঢাকা নিয়ে করছিল সেমই করছি, কিন্তু আমি জায়গাটা চেঞ্জ করে দিছি। আর জায়গাটা চেঞ্জ করার মধ্যে আমার একটা জাস্টিফিকেশন আছে। সেম তুমি বলতে পারো না এটা, কিন্তু খুলনায় বললে তুমি এরকম বলতে পারতো না, কারণ খুলনাও যে রকমের আছে ধরো অতটা না। খুলনাও অনেক মানুষ থাকে। কিন্তু যেই আমি বলছি বান্দরবনের একটা পাহাড়ি এলাকা, ওইখানে একটা পপুলেশন গ্যাপ আছে, যে ওইখানে মানুষ কম থাকে। আর পাহাড় পাহাড় যেহেতু, ওইখানে ধরো খুব কম ঘর বাড়ি আছে। জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেছো, এভিডেন্স গ্যাপ আর এই যে পপুলেশন গ্যাপ যে বললাম, এটাই কিন্তু মূল জিনিস। এটাই তোমাদের জানতে হবে পেপার পড়ার আগে। বাকিগুলো সব ইউটিউব গুগলে সব জায়গায় আছে, কিন্তু এই গ্যাপ গুলো তোমাকে গ্যাপ গুলো কেউ সুন্দরভাবে বলবে না। বুঝতে ভাই পারতেছো? পপুলেশন গ্যাপে ভাই একটা কোশ্চেন ছিল। জি, বলো বলো।
ভাই পপুলেশন গ্যাপে কি মানে যে সময়ের ব্যাপারটা থাকে, মানে আমি যে গ্রীষ্ম মৌসুমে একটা এক্সপেরিমেন্ট মানে রিসার্চ করে দেখলাম, এক্সপেরিমেন্ট করে, অথবা বর্ষা বুঝতে মৌসুমে। বুঝতে পারি না, তোমার এখন শব্দ হইতেছে মনে হয় একদম। আচ্ছা, আমি বলতেছি মানে পপুলেশন গ্যাপ এটা কি সময়ের কোনো ব্যারিয়ার আছে, মানে গ্রীষ্ম মৌসুম অথবা শীত অথবা এরকম না 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 বর্ষার না না সময়? না, ওটা ওটা আলাদা গ্যাপ। তো এই পপুলেশন গ্যাপ মানে জনসংখ্যা, এলাকা, সিটি, কান্ট্রি, এরকমই। ধরো আমি বাংলাদেশ নিয়ে একটা করছি, সেম জিনিসটা কেউ ইউএসএ নিয়ে করছে, ওটা পপুলেশন গ্যাপ এরকম না। আমি তো জাস্ট তোমাদের ধারণা দিতেছি, এগুলো নোট করে একটু ইউটিউব গুগলে সার্চ দিও। সবকিছু আমি বললাম না একদিনে। এ শুধু রিসার্চ গ্যাপ নিয়ে আমার একটা ক্লাস নেওয়া লাগে এরকমের আছে। আমি শুধু রেফারেন্স নিয়ে একটা ক্লাস নেই এরকমের আছে। সবকিছু যদি একসাথে বলতেছি, সবকিছু বিস্তারিত বলা যাবে না, মানে সময় হবে না। ঠিক জি আছে, ভাই, এই দেখো। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এগুলো জাস্ট একটু নোট করে গুগলে সার্চ দিও। আমি জাস্ট বলতেছি এটা কিন্তু মূল কারণ। যখন তুমি কোনো পেপার পড়বা, এই 7টা জিনিস তোমার মাথায় থাকলে তুমি খুব সহজে একটা নোবেলটি বের করতে পারবা। তারপরে ধরো আরেকটা আছে 3 নম্বরে, ধরো নলেজ গ্যাপ। ওটা হচ্ছে কি, ধরো কোনো একটা নলেজ নাই, ধরো নলেজ গ্যাপটা জিনিসটা সচরাচর সবাই করে। অর্থাৎ কেউ এটা নিয়ে রিসার্চ করে নাই, আমি নতুন করতেছি, অর্থাৎ একটা নলেজের গ্যাপ আছে। ওটা আমি ফিল করতেছি, যেমন এটা নলেজ গ্যাপ। যদি আমি ভুল না হয়, এটা নলেজ গ্যাপ দেখা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নিয়ে কেউ কাজ করে নাই, এই জন্য উনি করতেছে। তার মানে এটা হচ্ছে একটা নলেজ গ্যাপ। মানে পূর্বে কোনো কাজ ধরো করা হয় নাই, বা হচ্ছে ধরো একসাথে করা হয় নাই, বা হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা হয়েছিল, নতুন করে করা হয় নাই, ওগুলো হচ্ছে নলেজ গ্যাপ। মানে একটা জ্ঞান নাই, ওই জিনিসটা আমি ফিল করতেছি, ওটা হচ্ছে নলেজ গ্যাপ। বুঝতে পারতেছো যে এটা আমরা সচরাচর করি। যেমন আমার যে পেপারটা, ওটা হচ্ছে নলেজ গ্যাপে ছিল। তারপরে হচ্ছে ধরো প্র্যাকটিক্যাল। ভাই তাহলে প্রত্যেকটা প- ভাই তাহলে প্রত্যেকটা পেপারেই তো নলেজ গ্যাপ থাকে। না না, নলেজ গ্যাপ তো বললাম না। যখন ওই যে পপুলেশনের গ্যাপে তুমি নলেজ গ্যাপ কি বলবা? তুমি ধরো, আমি ধরো একজন এসে করছে, তুমি যেটা বলতেছো বুঝতে পারছি, ঠিক আছে। যদি তুমি আকারে খেয়াল করো, যে প্রত্যেকটা জিনিসের নলেজের একটা গ্যাপ আছে, ওইটা আলাদা জিনিস। আর একটা হচ্ছে ধরো সেম ওই টাইপের, যেমন এখানে নলেজ গ্যাপ কেন বললাম, এসিড নিয়ে, এসিড এসিড, এই যে এসিড, উনিও এসিড নিয়ে কাজ করছে। উনি যতগুলো রেফারেন্স দিছে সবাই এসিড নিয়েই কাজ করছে। উনি কিন্তু কোথাও বলে নাই যে অন্যান্য যে আছে, আরো অনেক টেস্ট আছে, যেমন ডিউরেবিলিটি টেস্ট, সালফেট রেজিস্ট্যান্স টেস্ট আছে, ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করে নাই। এখানে শুধু এসিড নিয়ে আলোচনা করছে এবং বলছে যে এসিড নিয়ে এই দুইটা কাজ কেউ করে নাই। তার মানে এসিডের ভিতরে, এসিডের যে একটা এরিয়া, একটা ব্রড এরিয়া, এই এরিয়াটার ভিতরে এই নলেজটা নাই, এই নলেজটা এখনো কেউ আবিষ্কার করে নাই, এই জন্য এটা নলেজ গ্যাপ। এগুলো জাস্ট আমি বিস্তারিত বলতেছি না, তুমি জাস্ট একটু গুগলে সার্চ করে দেখো জিনিসটা আসলে কি। সেম এটার মতো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। এটা হচ্ছে ধরো প্র্যাকটিক্যাল ভাবে জিনিসটা আমি করি, এটা অতটা হয় না, কাজে লাগে না। সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা আমি শেষে বলতেছি। আর হচ্ছে মেথোডোলজিক্যাল গ্যাপ, যেমন এই জিনিসটা সবচেয়ে বেশি করা হয়। মেথোডোলজিক্যাল গ্যাপ বলতে কি বুঝাইতেছি, তোর হচ্ছে আহ ধরো এই জিনিসটা এইভাবে কেউ করছে, এই যে টেস্ট করছে, এই যে ধরো ওনারা কষ্ট করছে, এই যে ওনারা এক্সপেরিমেন্টাল বেস করছে, এইটার মেথোডলজিটা জাস্ট যদি আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ এটা আমি এক্সপেরিমেন্ট করবো না, এটা প্রেডিক্ট করবো, অর্থাৎ আমি মেশিন লার্নিং বা অন্য কিছু দিয়ে করবো। এই যে আমি জাস্ট মেথোডলজি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে মেথোডলজিক্যাল গ্যাপ। অথবা ধরো মন্ডল এটা রিসার্চ করছে, ওটা ছিল হচ্ছে সার্ভে বেসড, অর্থাৎ ও সব বস্তিতে সবার বাড়ি বাড়ি ঘুরা ডাটা নিছে। কিন্তু সেম টাইপটা আমি করতেছি কি, আমি হচ্ছে গুগল ফর্মে দিয়ে দিছি। গুগল ফর্মে ওই বস্তির যারা ধরো ফেসবুক চালাবে এই আশেপাশে, তারা ওই জিনিসটা ফিল করছে। তো আমি এখানে চেঞ্জ কি করলাম, ও হচ্ছে ফিল্ড ওয়ার্ক করছে, আর আমি হচ্ছে অনলাইনে সার্ভে করছি। ওটা কিন্তু ফিল্ড ওয়ার্ক, আমারটা কিন্তু সার্ভে। ওটাও সার্ভে কিন্তু ওটা ফিল্ড ওয়ার্ক সার্ভে, আমার হচ্ছে অনলাইন সার্ভে। এটা আর বিস্তারিত বুঝতে পারবো যখন হচ্ছে কয়েকটা পেপার পড়বা। এখানে সবচেয়ে বেশি আমরা যেগুলো ইউজ করি এই গ্যাপ গুলোর ভিতরে, একটা হচ্ছে নলেজ গ্যাপ, মেথোলজিক্যাল গ্যাপ, আর হচ্ছে পপুলেশন গ্যাপ। এই 3টা গ্যাপ দেখবে সবচেয়ে বেশি মানুষ ফিল আপ করে, কারণ এই 3টা গ্যাপই আমাদের জন্য সহজ ফিল আপ করা। আর একটা আছে ধরো এম্পিরিক্যাল গ্যাপ, হচ্ছে যে অনলাইন বলো। ভাই অনলাইন আর ফিল্ডের ক্ষেত্রে কোনটা বেশি কার্যকরী? এটা তো আহ যে কোনো একটা, মানে ধরো ফিল্ডেরটা সুবিধা হয় কি, তুমি ধরো ছবি দিতে পারবা যে আমি ফিল্ডে গেছি, এই ধরো একটা সমস্যা করছিলাম, এগুলো ধরো এক্সপ্লেন করা যায়, মানে ছবি অ্যাড করতে সুবিধা হয়। কিন্তু আমি যদি ইসে দেই, অনলাইনে দেই, তো আমি ওখানে কোনো ছবি নিতে পারবো না। মানে ওটা বেশি ভ্যালুয়েবল হবে যদি আমি বাসায় বাসায় যাই।
বুঝতে পারছো? জি ভাই বুঝতে জি পারছি। ভাই। আরেকটা ধর হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপ, ওটা হচ্ছে কি ধরো একটা জিনিস আবিষ্কার হয়েছে, যেমন হচ্ছে বলি আহ আহ, নাম কি জানো, ধরো নিউটনের তৃতীয় সূত্র, বা হচ্ছে ধরো যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। এই যে এগুলো আবিষ্কার হয়েছে না, এগুলা নিয়ে যে আমরা পরবর্তীতে রিসার্চ করি, অর্থাৎ যেমন ধরো অর্থাৎ একটা থিওরি নিয়ে যখন আমরা রিসার্চ করি, অর্থাৎ থিওরিটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ থিওরিটা যখন অ্যাপ্লিকেশন করব তখন হচ্ছে ওটা এম্পিরিক্যাল গ্যাপ হবে। জিনিসটা আরো সহজে কিভাবে বুঝাই, ধরো হচ্ছে ফ্লুইড পড়ছো, ফ্লুইড মেকানিক্স? ভাই আমাদের এখনো আসেনি, সামনে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো দেখবা কি ওই যে বার্নৌলির একটা থিওরিম আছে। আচ্ছা আরো একটু সহজ বোঝায়, ওই যে গাড়ি যখন উঠায় দেখবে, গাড়ি উঠানোর জন্য একটা কি যেন টিউব আছে, জাস্ট ক্লিক করলে টায়ারটা উপরে উঠে যায়, খেয়াল করছো? জাস্ট চাপ দিলে আস্তে আস্তে উপরে উঠায়, এটা ছোট্ট জিনিস, এটা এত বড় গাড়ির উপরে উঠায়। এটা কেন, খেয়াল করছো কেন হয়? ওই যে ভাই চাকা এই করার সময়, পাল্টানোর সময় না? হ্যাঁ আমি নামটা ভুলে গেছি, ওইটা ওই ধরো যে জাস্ট একটা ওই কলের মতো চাপাইলে ওই গাড়িটা উপরে উঠে, নামটা আমার মনে নাই। ওই যে ছোট্ট একটা জিনিস এত বড় একটা যে গাড়ির ওই যে কিভাবে উপরে পিস্টন উঠায়? জাতীয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট্ট জিনিসটা এটা কেন করে, এটা হচ্ছে এটার ভিতরে একটা থিওরি কাজ করে, বার্নৌলির থিওরি। যে এই জিনিসটা আবিষ্কার করছে সে ওই থিওরিটা ইউজ করছে। তো এই জন্য ওনার যে এই আবিষ্কারটা, এটা হচ্ছে একটা এম্পিরিক্যাল গ্যাপ উনি ফিল আপ করছে। জিনিসটা কি বুঝতে পারতেছো? জি ভাই। অর্থাৎ আমি যদি কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কোনো কিছু আবিষ্কার কোনো কিছু রিসার্চ করি, মাস্ট বি আমার আইনস্টাইনের ওই থিওরিটা একটু ভালোভাবে ঘাটতে হবে, অর্থাৎ ওই থিওরিটার আমি অ্যাপ্লিকেশন করতেছি দেখা, এটা হচ্ছে আমার একটা এম্পিরিক্যাল গ্যাপ হবে। এই জিনিসটা আমাদের জন্য খুব একটু কষ্টকর হয়, কারণ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বের করা একটু কষ্টকর হয়। আর একটা হচ্ছে ধর থিওরিটিক্যাল গ্যাপ 7 নম্বরে, যেটা এইটা করে হচ্ছে ওই যে নিউটন, আইনস্টাইন, তারপরে যারা বিজ্ঞানী আছে তারা, অর্থাৎ একটা থিওরি আবিষ্কার করে, যে থিওরিটা নিয়ে পরবর্তী রিসার্চ হয়, যেটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপ। থিওরিটা এই জিনিসটা ধরো আমাদের দ্বারা একদমই সম্ভব না, কারণ আমরা বাংলাদেশের মতো একটা কলেজের মতো পর্যায়ে পড়ে থিওরি একটা আবিষ্কার করাটা খুবই কষ্টের জিনিস, এটা বুঝতে পারবা না। মানে একটা থিওরি, যে থিওরিটা নিয়ে পরবর্তী প্রচুর রিসার্চ হবে, এই থিওরিটিক্যাল গ্যাপটা ধরো নিউটন, আইনস্টাইন, তারপরে যে আহ আরো কি কি বিজ্ঞানীর নাম আছে, ওনারা ধরো ওনাদের যে রিসার্চ গুলো, ওগুলো হচ্ছে থিওরিটিক্যাল গ্যাপ। এই 7 ধরনের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আমরা করি, ওটা হচ্ছে নলেজ গ্যাপ, মেথোডোলজিক্যাল গ্যাপ, পপুলেশন গ্যাপ, আর হচ্ছে এভিডেন্স গ্যাপ। এই 3-4টা সবচেয়ে বেশি আমরা ফিল আপ করি। এটা যত তুমি করবা, এই গ্যাপ গুলো মাথায় রেখে তারপর হচ্ছে পেপার পড়া শুরু করবা, তাছাড়া তুমি বুঝতে পারবে না আসলে হইতেছেটা কি। বুঝতে পারছো? ভাই নলেজ গ্যাপটা নলেজ গ্যাপটাই তো এতক্ষণ বললাম, নলেজ গ্যাপটা বেশি লাগবে তোমাদের। যে একটা ফিল্ডে ফিল্ড কেন বলতেছি, সবকিছু কিন্তু নলেজে নাই। এই যে রিসার্চ মানে কি, রিসার্চ কেন করতেছি, কারণ এই জিনিসটা আগে হয় না দেখে তো আমি করতেছি। তো এটা তো নলেজ গ্যাপ, কিন্তু জিনিসটা এরকমের না। নলেজ গ্যাপটা হচ্ছে একটা ফিল্ড, একটা এরিয়া, একটা সাবজেক্টের ভিতরে এই কাজটাকে করে না। যেমন হচ্ছে এটা এটা কি, এটা হচ্ছে এসিড এনভায়রনমেন্টের একটা সাবজেক্ট, বা হচ্ছে কংক্রিট একটা সাবজেক্ট, বা সাস্টেনেবল কংক্রিট একটা সাবজেক্ট। এই সাবজেক্টে এই সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড একসাথে কেউ ইউজ করে নাই, তাই এটা হচ্ছে একটা নলেজ গ্যাপ। এটা তুমি নেটে নেটে সার্চ দিলে পাবা, অ্যাভেলেবেল, এই যে যা সার্চ দাও গুগলে। এই দেখো এখানে অ্যাভেলেবেল আছে এগুলা, ফেমাস, এগুলা পড়া তারপরে রেসার্চে ঢুকতে হয়, অ্যাভেলেবেল পাবা, এগুলো তো কঠিন না। তো অনেক কিছু আছে এখানে, ধরো আরো রেফারেন্স সম্পর্কে বলা যায়, এত কিছু আসলে ধরো দেখো এখনই 2 ঘন্টা চলে গেছে। এত কিছু আমারও ধরো কাজ আছে, এই জন্য এত কিছু সম্ভব না। আহ, এটা ভালো হতো ধরো 10 দিনে ক্লাস নিলে তো ভালো হতো, কিন্তু আসলে আমাদের পরীক্ষা সামনে, তো এটা আসলে সম্ভব না। এই জন্য জাস্ট বিস্তার আমাকে বলছিল ইমন বা কয়েকজন বলছে, তার ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা শুরু করতে পারো। শুরু করো, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবে সবকিছু। কেউ কিছু যদি বলতে চাও বলতে পারো, আমি হচ্ছে এখানে আরো অনেক কিছু ছিল বললাম না। যেমন এই যে এখানে প্রত্যেকটা লাইনে, মানে প্রত্যেকটা জিনিসের জাস্টিফিকেশন দিতে হয়, কেন তুমি এই জিনিসটা করছো, কেন বাড়ছে, কেন কমছে, এগুলো জাস্টিফিকেশন দিতে হয়। জাস্টিফিকেশনটা দিতে হয় হচ্ছে রিসার্চ, প্রিভিয়াস রিসার্চের, যেগুলো বলে সাইটেশন। এই সাইটেশন অ্যাড করার জন্য কিছু সফটওয়্যার আছে, মেন্ডেলি আছে, জোটেরো আছে, এভার নোট আছে। এই সবকিছু আলাদা আলাদা জিনিস, মানে আলাদা আলাদা টপিক। এগুলো ধরো ফুল দেখবে যে কোর্স করা দেখবে 6 মাস 4 মাস, ফুল জিনিসটা একদিন আসলে বলা যায় না। আমি যেখানে ক্লাস নিই ওইখানে আমি ধরো 3-4টা টপিকে জাস্ট ক্লাস নিই।
ফুল জিনিস আমার মানে আমার বলতে কষ্ট হবে। এই যে এগুলো করছে এগুলো এক্সেল তে করছে, তুমি আরো সুন্দরভাবে গ্রাফ গুলো তৈরি করতে পারো। তারপরে যে এগুলো স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবা, ইত্যাদি অনেক কিছু বলা যায়, সেগুলোর জন্য অনেক সময় লাগবে। এমনি যদি কেউ একটা ফিল্ড মানে কোনো কিছু স্পেসিফিক জানার থাকে বলো, তাহলে শেষ করে দিই আর কি। ভাই এখন আমরা মানে তো গাইডলাইন দিলেন, এখন আমরা মানে শুরু করতে পারি কিভাবে? আমাদের তো ফিল্ডের নলেজ খুবই কম। আগে কি এইগুলো পড়া দরকার আগে, নাকি পাশাপাশি ফিল্ডের কাজও করা দরকার? আচ্ছা আমি বলি, আহ, ধরো তুমি ধরো কয়েকটা টপিক করছো, ইঞ্জিনিয়ারিং ম্যাটারে করছো না, তো এখানে দেখবা সিমেন্টের কিছু টেস্ট করছো, মনে আছে? জি ভাই। ওইটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ হয়। সিমেন্ট নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হয় যদি কংক্রিটের ভিতরে, এই যে ইসের ভিতরে, কংক্রিট স্ট্রাকচারের ভিতরে সিমেন্ট নিয়ে প্রচুর রিসার্চ হয়। তো সিমেন্ট সম্পর্কে তো অবশ্যই তোমার ধারণা আছে। এখন তুমি করবা কি, তুমি যাবা গুগল স্কলার। আমি কিন্তু ধারণা রাখতেছি যে তোমাদের সবার সিমেন্ট নিয়ে ধারণা আছে। এখানে জাস্ট লেখো সিমেন্ট, পাশে যেহেতু এটা কংক্রিট নিয়ে করবা বা মর্টার নিয়ে কথা, মর্টার আর কংক্রিটের ভিতরে কিন্তু পার্থক্য আছে। মর্টারে থাকে না, কোর্স সেগ্রিগেট থাকে না। ধরো সিমেন্ট মর্টার নিয়ে আমি কাজ করতে চাইতেছি, এই জিনিসটা তাহলে সহজ হয়। সিমেন্ট মর্টার আর ধরো কম্প্রেসিভ স্টিম বা ইত্যাদি যদি করতে চাও করতে পারো, আমি দিলাম। এখানে দেখো প্রচুর পেপার আসছে কিন্তু। তুমি করবা কি, এরকমের যেগুলো পিডিএফ আছে জাস্ট এরকম ঢুকবা, যেটা দেখবে তুমি বুঝো ওইটা একটু পড়বা। পড়ার পরে এরকম ধরো 5টা 10টা পড়লে আর যদি 7টা গ্যাপ মাথায় রাখবা, বা প্রত্যেকটা পেপারে যে তোমার মনে হচ্ছে যে এটা গ্যাপ, ওটা লিখবা। এরকম যখন 10টা পেপারে 10টা গ্যাপ তোমার একসাথে থাকবে, তখন তুমি বুঝতে পারবা একটা ইউনিক নোবেলটি আনা যায় এই সবগুলোর ভিতরে। তখন তুমি একটা টপিক বানাইতে পারবে, একটা টাইটেল বানাইতে পারবা, যেটা নিয়ে তুমি পরবর্তীতে কাজ করতে পারবা। যেমন এখানে দেখো রোল অফ ওয়াটার সিমেন্ট রেশিও ইন সিমেন্ট ওয়াটার। ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি, ওই যে যতটুকু ওয়াটার নিছি যতটুকু সিমেন্ট নিছি ভাগ দিলাম, ওইটা ওয়াটার সিমেন্ট রেশিওর কি প্রভাব হতে পারে। তার মানে এখানে ওনাদের নোবেলটিটা কি, এখানে ওনারা হচ্ছে কয়েকটা ধরনের সম্ভবত ওয়াটার সিমেন্ট রেশিও নিছে এবং ওইটা সিমেন্ট মোটারে টেস্ট করছে। এটা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে যে ইন্ট্রোডাকশনের শেষ পারায়। এই দেখো ওনারা এটা দিছে, এই যে ছবি দিছে, এগুলো সব দিতে হবে। যদি তুমি পেপার না পড়ো বুঝবে না যে কি আমার দিতে হবে, আমার নিজের পেপারে কি আমার এই যে এইগুলা জানতে হবে। এইসব কয়েকটা পেপার পড়লে বুঝতে পারবে, যেমন এই টেস্ট আমার করতে হবে, এগুলো কয়েকটা পেপার পড়লে বুঝতে পারবে। আর আমি কংক্রিট নিয়ে বলতেছি কারণ আমি কংক্রিট নিয়ে করি। সবচেয়ে সহজ হবে যদি ইনভারমেন্ট নিয়ে করো, কারণ এখানে তো কোনো টেস্ট নাই। টেস্ট মানে খুবই কম টেস্ট, এনভায়রনমেন্ট যেহেতু আসে না সেই জন্য বলতেছি না। তো এই যে এখান থেকে আমি সিমেন্টের আমার কোনো একটা নোবেলটি পাইলাম, তারপরে ধরো এটা আমার ভালো লাগলো না বা খুব কঠিন লাগলো, তখন আমি অন্য একটা পেপারে যাবো। এই যে দেখো এখানে প্রচুর পেপার আছে, এই যে প্রচুর পেপার আছে, এগুলো পড়বা। একটা টপিক বের করবে, এই টপিকে আমি কাজ করতে চাই, এইটা এই টেস্ট করতে করা হতে পারে। মানে ফুল মেথোডোলজিটা, ফুল জিনিস যেগুলো যেগুলো আমার করা লাগবে সব একটা পেপার আগে সাজাবা। সাজানোর পরে মাঠে নামবা। আগেই যদি মাঠে নামো পরে যদি সাজাও, দেখবো অনেক কিছু ভুল করে ফেলাইছো। আর ওগুলো আবার করতে গেলে আবার অনেক সময় লাগবে, যেটা খুব আফসোসের কারণ হবে। এটা রিলেটেবল, মানে আমার জন্য রিলেটেবল। কারণ প্রথমে ধরো আমাদের আমাদের তোকে বলে নাই, মানে আমাদের বড় ভাইদের অনেক অনেক কিছু আমাদের বলে নাই, তা নিজেরা শিখতে হয়েছে। এই জন্য অনেক কিছু ধরো এটা যদি আগে জানতাম তো জিনিসটা সুবিধা হতো। এই জন্য প্রচুর ঘাটতে হবে যে একটা পেপার ধরো তুমি কাজটা করার আগে ওই জিনিসটা কি কি শেষ হবে, মানে শেষ কাজটা পর্যন্ত তোমার যেন খাতায় নোট থাকে যে এই কাজ এই আমি করবো, এইভাবে করবো। তারপরে নামবা। মানে ধরো একটা টেস্ট করলা আর একটা, মানে একটা টেস্ট খাতায় লিখলা আর কইরা ফেলাইলা, এমন না। সবগুলা টেস্ট কবে করবা কিভাবে করবা এইটাই সবকিছু একটা পেপারে লিখবা, তারপরে নামবা। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আর কেউ কিছু বলবা তাহলে? জাস্ট বেসিক বলতে পারো ধারণার জন্য, আমি কিন্তু এটা জাস্ট বেসিক ক্লাস নিলাম জাস্ট। ভাই এই রিসার্চ করার জন্য মানে নেটওয়ার্কিংটা মানে কিভাবে কিভাবে কি করব, যেরকম রিসার্চ সেটে যেরকম অনেকগুলা রিসার্চ দেখছি পাওয়া যাচ্ছে, মানে ফ্রিতে যেগুলা পড়া যাচ্ছে, এরকম হুম। নেটওয়ার্কিংটা কিভাবে করব? নেটওয়ার্কিং ধরো তোমার যে বন্ধু বান্ধব থাকে না, ওই ওনাদের বলতে হবে যে তুমি কি কোনো রিসার্চ করতেছো বা এইটি, এরকম ধরো আহ, কয়েকজন ধরো রুয়েট বুয়েট কুয়েটে যদি কারো থাকে তাদের জন্য সুবিধা হয়। অর্থাৎ একই জায়গার 3 4 জন না করে আমার মতে 3 4 জন 3 4 জায়গা হলে একটা ব্রড এরিয়া, ব্রড স্টাডি করা যায়। কারণ তুমি যেটা পড়তেছো তোমার সহপাঠী সেম জিনিস পড়তেছে, ওরা মাথায় আর তোমার মাথায় সেম ধরনের আইডিয়াই আসবে। কিন্তু তুমি যদি একজন বুয়েট বা ধরো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বা হচ্ছে অন্য কোনো ইউনিভার্সিটির সাথে করো,
তো ওকে তো সেম জিনিস পড়ায় না, ওর আইডিয়াটা ডিফারেন্ট হবে, তোমার আইডিয়াটা ডিফারেন্ট হবে। দুইজন যখন একসাথে মিটিং করবা তখন একটা নতুন জিনিস আসবে। বুঝতে পারতেছো? জি ভাই। ভাই এই যে আরেকটা বিষয় যে আপনার ইয়েতে দেখলাম ছিলেন কি এমন দিল, এই যে অর্কিড আইডি নামে একটা জিনিস দেখলাম যে আচ্ছা, ওগুলো আপাতত তোমাদের এটা কি? দরকার নাই। ওগুলো হচ্ছে অন্য জিনিস। ওগুলো হচ্ছে শেষ সেমিস্টারে তোমাদের, ধরো আলাদা, ধরো আমার বললে আমি বলবো না, এখন এগুলো দরকার নেই, ওগুলো মাথা ঘামায় না। ঠিক আছে। ভাই রিসার্চের কি এরকম কোনো লিমিট আছে যে ধরেন আমার রুয়েটে কোনো এক বন্ধু করে ওইখানে ওর সাথে করা যাবে, বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সবাই মিলে, বা এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করতে হবে, এরকম কোনো কি আছে নাকি? না না না, এই যে ধরো আমি করছি, আমি আছি ধরো বরিশালে, আমার কি পেপারে, এই দেখো আমার পেপারটাই দেখাই তোমারে। এই দেখো এখানে আমি হচ্ছে ধরো, আমার তো চিনো, এই যে উনি কিন্তু ময়মনসিংহের, এই যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখছো? দেখা যায়। জি ভাই। তারপরে এই যে ওনারা দেখো, উনি কিন্তু মালয়েশিয়া, দেখছো? তিনজন তিন জায়গার না। বুঝতে পারছো মন্ডল? যে কোনো দেশে হইতে পারে, খালি পৃথিবীর বাইরে না হলে হইছে। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি ভাই। জি ভাই। আচ্ছা, আর কেউ কিছু বলবা? বললে বলো ধরো। আচ্ছা, তোমাদের হয়তো ওই যে রাকিব ভাই আছে না আমার সাথে, যেখানে যা আছে, ও হয়তো কিছু বলবে, দাঁড়া, আমাকে বলছিল তোমাদের গাইডলাইন সম্পর্কে, কিভাবে কি করতে পারবে। এখানে তো আসলে সব বলা যায় না একটা ক্লাসে। ও হয়তো কিছু বলবে, দেখি ও আসে কিনা। তোমরা কারো কিছু জানা থাকলে বলতে পারো এই রিলেটেড। ওই যে আপনি বলছিলেন জার্নালের মধ্যে আহ, তিন ধরনের জার্নাল, ওপেন বেসড, সাবস্ক্রিপশন বেসড, আর আরেকটা হচ্ছে যে হাইব্রিড বেসড। এখানে হচ্ছে যে তিনটাতে কি মানে আমি যদি পাবলিশ করতে চাই তাহলে কিরকম কি পেমেন্ট করা লাগবে নিজে? ওটা বললেন। ওপেন টেস্টে তো অনেকগুলো টাকার কথা বললেন, সাবস্ক্রিপশন বেসে কি এরকম কোনো টাকার লিমিটেশন আছে? এই যে আমরা যে এটা করছি না, হ্যাঁ, শুনতেছো ইন্নাল? এই শুনছি। এখানে 1 টাকাও লাগে না। বুঝতে পারছো? কারণ এটা সাবস্ক্রিপশন বেস। আমি যদি ওপেন অ্যাক্সেস করতাম আমার টাকা লাগতো। আপনার রিসার্চ পেপারটা আমরা খুঁজে পাবো কিভাবে? আমরা তো তাহলে করতে পারবো না। মানে বুঝলাম না। এটা আমরা খুঁজে পাবো কিভাবে, মানে আমরা পড়তে পারবো এটা? হ্যাঁ, সার্চ দিলেই তো আসবে। এই যে আমি তো নাম, আমার নাম সার্চ দিই না, আমি তো আমার টপিকের নাম সার্চ দিচ্ছি, এই যে পারফরমেন্স অ্যানালাইসিস অফ বেটারমেন্ট ফাইবার, এই যে আইসা পড়ছে প্রথম দিকে, এই যে প্রথমে, এই যে প্রথম দিকে আইসা পড়ছে। তো ওইটা তো ধরো আমি ছাড়া পড়তে পারবো না, আমার কাছে আসে, তোমরা যদি পড়তে চাও আমি দিতে পারি, মানে অথরের কাছে যদি থাকে। এবার দিয়ে দিলে ভাই ভালো হতো। এখন কংক্রিট নিয়ে পড়ে কি করবা? তোমাদের তো মনে টপিক আসে না। কংক্রিটটা এই সেমিস্টার আছে। জি, বুঝি নাই। কি বললা ভাই? বুঝতে পারি না। কংক্রিট আমাদের এই সেমিস্টারে আছে, অল্প একটা চ্যাপ্টার। একজন বলো, আমি শুনতে পারতেছি না আমার এখানে। ইন্নাল কি বলছো? বুঝি নাই। আপনি এই যে বলছিলেন মানে কংক্রিট ভাই, আমাদের। একজন একটা বলো, আমাদের একজন বল, একজন বল। আচ্ছা আমি বলি, মানে আমাদের এই চ্যাপ্টারে কংক্রিট রিলেটেড কোনো ইয়ে আছে নাকি? আমাদের একটা চ্যাপ্টার আছে শুধু কংক্রিটের।
আচ্ছা, না না, এটা আরো দেখবা কি আরসিসি নামে একটা আছে, ওইটা বললে বা ই বললে তখন আর একটু ভালো বুঝবা। এমনি যদি কারো একদম ইন্টারেস্ট থাকে তো তো করতে পারো, এটা আলাদা বিষয়। ঠিক আছে, আর কেউ কিছু বলবা? এখানে দেখো তোমাদের আহ রাকিবও আসে নাই, হোস্ট কে? আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবা তাহলে আমি শেষ করি। ইমন? রাকিব ভাই আসছে আর কি। জি ভাই, আচ্ছা ও রাকিব ভাই বলবে না। আসছে। আচ্ছা ও বলবে না, তোমরা বলো, কিছু প্রশ্ন থাকলে বলো। আর কিন্তু ধরো আমাদের পাবা না, কারণ হচ্ছে ধরো এই যে আমাদের সামনে পরীক্ষা, আর তোমাদের সাথে কথা হবে না, এই শেষ। আমাদের ধরো 15 তারিখ পরীক্ষা, আর ধরো মেসেজ দিলেও পাবা না। ভাই ঠিক অফলাইনে আছে ভাই, দুই রুমে তিন গেলে পাওয়া দিনের যাবে ভাই, একটা সমস্যা ওয়ার্কশপ নেই ভাই। নেবেন বলছিলেন। এখন ভাই সম্ভব না, তো ওই যে আমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিছে অলরেডি। এখন এটা এই জন্য বললাম যে এখন এইখানে কিছু বলা থাকলে বলো, আর তাছাড়া সম্ভব না, রুটিন দিয়ে দিছে তো। মেহেদি ভাই কি বিষয়ে কথা বলছে আমি ঠিক জানি না, একটু বলবা একজন? তো এখন অনেকেই শুরু মানে রিসার্চ জিনিসটা মানে শুনলেই সবার ভিতরে অনেকই লাগে যে না, আমিও করব এরকম একটা ইচ্ছা জাগে। এখন এই ইচ্ছা জাগার থেকে নাকি সবার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এই জন্য মানে ইন্টারেস্টেড সবাই, তো আমি জানি বিষয়টা সবার কাছ থেকে। ভাই পরিবেশ নিয়ে নতুন কিছু করার ইচ্ছা আছে। ও আচ্ছা, আর মানে এটা নিয়ে প্ল্যান কি, মানে রিসার্চের প্ল্যান কি, ভবিষ্যতে চিন্তা ভাবনা কি এটা নিয়ে? বা স্কলারশিপ পাইতে হবে আর কি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে মেন কথা, এটাই শুনতে চাইছিলাম যে রিসার্চ আমরা কেউই যে গবেষক হব আপাতত এই কারণে উদ্দেশ্য না। হ্যাঁ হব, ঠিক আছে, সেটা আরো বড় পরিসরে। এখন শুরু করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাহিরে পড়াশোনা করতে যেতে চাই, আর এই জন্যই মূলত রিসার্চটা দরকার। কেন দরকার বা এটা কি ফলাফলটা কি হইতে পারে, যে আমরা বাহিরে যারা পড়াশোনা করতে যাইতেছে বা যাবে আর কি, তো কারোরই হচ্ছে নিজের টাকা দিয়ে পড়াশোনা করার সামর্থ্য নাই। আছে, অনেকের আছে, কিন্তু কেউ চায় না যে না নিজের টাকা পয়সা খরচ করে পড়াশোনা করব। সবাই চায় যে আমরা একটা বড় পরিসরে একটা ফান্ডিং নিয়ে পড়াশোনা করব। তো এই ফান্ডিংটা মূলত দেয় হচ্ছে স্টুডেন্টদের নেওয়ার মাধ্যমে। তো স্টুডেন্টরা গিয়ে এখানে করে কি, তো যেসব প্রফেসর আন্ডারে যাওয়া হয় তারা হচ্ছে ওই মানে এক্সপিরিয়েন্সড স্টুডেন্টদেরকেই নেয়, যেন হচ্ছে। মেহেদি কিছু বলবি? না 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 না, আচ্ছা আমার অফ করে দিও। আচ্ছা, অভিজ্ঞ স্টুডেন্টদের নেয়, নিয়ে হচ্ছে ওই প্রফেসরদের আন্ডারে কাজ করায়। কাজ করানোর মাধ্যমে হচ্ছে দেখা গেছে ফান্ডিং দেয়, তারপরে হচ্ছে পড়াশোনার সুযোগ দেয়, অনেক কিছু। তো এরকম একটা ফান্ডিং পাওয়ার জন্য হচ্ছে আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার। তো এই জন্যই হচ্ছে আমরাও করতেছি। তো তোমাদেরকেও করার জন্য আমরাও মানে বলি যে তোমরা ওইগুলো করো, কারণ হচ্ছে যাদের ইচ্ছা আছে বিশেষ করে বাইরে যাওয়ার, তাদের জন্য এটা এক কথায় ফরজ, যেটা করতেই হবে। তুমি যদি ব্যাচেলরে থাকাকালীন যদি 2-3টা পাবলিকেশন করতে পারো, এটা তোমার জন্য অনেক ভালো। হ্যাঁ, যে যেরকমই হোক তোমার করতে ভালো করতে পারলে তো অবশ্যই ভালো। যেমন আমার আর তোমার মেহেদি ভাইয়ের রিসেন্টলি একটা পাবলিকেশন হয়েছে, আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো জায়গায় করতে পারছি। আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে এটার পিছনে, আমরা সে অনেক দিন ধরে এটার পিছনে সময় দিছি। এরকম যদি করতে পারো এটা তোমাদের জন্য অনেক ভালো।
আরো ভালো কিছু নিয়ে আসবো এই জিনিসগুলা। তো এই যে আমাদের যে পলাশ ভাই, উনি যে ইউএসএ থেকে গেছে, ফান্ডিং ম্যানেজ করছে। তোমরা হয়তো জানো যে ওনার সম্পর্কে কতটুকু জানো জানি না, ফান্ডিং ম্যানেজ করছে, বাট উনি প্রচুর পরিশ্রমী একজন মানুষ ছিল। উনি হচ্ছে ওনার পাবলিকেশন 9টার মতো পাবলিকেশন আছে। তো এই 9টার মতো পাবলিকেশন, এটা তো খুব ছোট কিছু না, যেখানে আমরা একটা করতে হিমশিম, উনি ওই জায়গায় তিনি 9টা করছে। তো এই রাস্তাটারে তোমরা কেউ সহজও ভাববা না যে রিসার্চ মুখ দিয়ে বললেই রিসার্চ হয়ে গেল, জিনিসটা এমন না। এটার ভালো একটা পাবলিকেশন বের করে আনতে অনেক পরিশ্রমের দরকার আছে। তোমরা কাজ করো, সমস্যা নাই। এখন তোমরা একদম বিগিনার লেভেলে আছো। তোমাদের কাজ, তোমাদের মেহেদি ভাই তো অলরেডি বলছেই কি কি করতে হবে। তোমরা আমরা আছি তোমাদের সাপোর্টে, সবসময় জিজ্ঞাসা করবা যে ভাই কি করব না করব। আমরা আমাদের যথাসাধ্য যতটুকু তোমাদের হেল্প করার আমরা চেষ্টা করব। আমাদের এমন একটা সময় গেছে, আমরা যখন শুরু করি তো আমাদের মনে করো গাইডলাইন দেওয়ার মতো ওরকম কেউ ছিল না। আমাদের ক্যাম্পাস একদম শুরুর দিকে। ওই লিংকের টাইম আর কি শেষের দিকে, একবারে 1 মিনিট আছে মনে হয়। এখন কি নতুন একটা লিংক দিব ভাই? আচ্ছা, যেহেতু বলছে তাহলে আরেকদিন তোমাদেরকে নিয়ে বসবো নি, আর দেওয়ার দরকার নাই। তো অনেক কথাবার্তা তো হইলই, তো তোমাদেরকে আরো একদিন সময় দিব নি। তোমরা আরো কোনো সমস্যা হলে আমাদের কাছে আইসো, ঠিক আছে? সামনে আমাদের পরীক্ষার পরে আমরা তোমাদেরকে নিয়ে আবার বসবো নি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সবাই থাকো। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, চাই ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই।